হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি, করোনার মানে এই রোগের বিস্তৃতি এবং তার অবস্থান কোন পর্যায়ে এখন আছে এই বিষয়টি আলোচনা করব। তার সাথে আজকে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা করতে চাই তা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। বাজারে অনেকেই কমপ্লেন করছেন জিনিসের দাম বেড়ে গেছে এই বিষয়ে, এবং যারা ব্যবসায়ী আছেন তারা কিভাবে ব্যবসা চালাচ্ছেন এই বিষয়টি আমরা আলোচনা আজকে নেব। আমাদের সাথে পরে যোগ দেবেন আব্দুর রহিদ চৌধুরী জাকির, যিনি আনএমপ্লয়মেন্ট এবং ট্যাক্স বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। আজকে আমাদের প্যানেলের মধ্যে যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর বি এম আতিকুজ্জামান ফ্লোরিডা থেকে। ডক্টর আতিকুজ্জামান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন আমাদের সবার ডক্টর সরওয়ার হাসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আছেন মোহাম্মদ আকরাম হোসেন, এমডি, মান্নান ফুড ফেয়ার এন্ড আব্দুল্লাহ সুপার মার্কেট, নজন পার্ক। জনাব আকরাম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে আছেন আপনাদের পরিচিত পরিচয় পত্রিকার সম্পাদক জনাব নাজমুল হাসান, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আরো আছেন আমাদের খলিলুর রহমান, মোহাম্মদ খলিলুর রহমান, খলিল বিরিয়ানির স্বত্বাধিকারী ব্রঙ্কসের, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমার সাথে আছেন জ্যাকসনাইটের হাট বাজার গ্রোসারি এবং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব মহসিন ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। থ্যাংক ইউ তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করবো জনাব নাজমুল হাসান আপনার কাছ থেকে আজকের দিনের খবর নিয়ে। জনাব নাজমুল হাসান, প্লিজ। ধন্যবাদ সকলকে আজকে যারা যোগ দিয়েছেন। আজকে অনেকদিন পর আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র একটু ব্রেক নিয়েছেন। উনি আজকে কোনো সাংবাদিক সম্মেলন করেননি, কিন্তু গভর্নর কুমো করেন। আজকে তো ট্রাম্পও করেন নাই। না, ট্রাম্প একটা ঐতিহাসিক কাজ করেছেন। তিনি সাংবাদিকদের আজকে তার অফিসে ভিতরে ডেকে নিয়ে কালকে যে উনি যে কাজটি করেছেন সেটা বোঝানোর চেষ্টা করেন, সে কথায় পরে আসছি। উনি যেটা আজকে যেটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে শুরু করে সেটা দিয়ে, সেটা হচ্ছে আজকে গতকালকের তুলনায় পরশু দিনের তুলনায় গতকালকে নিউ ইয়র্কে মৃতের হার কিন্তু বেড়েছে 15 জন, 422 থেকে 437। তবে গভর্নর একটা কথা বলেছেন যে এটা তেমন মানে উল্লেখযোগ্য কোনো বাড়া বৃদ্ধি নয়। উনি বলেছেন যে অন্যান্য ইন্ডিকেটর যেগুলি আছে সেগুলি নিচের দিকে নামতে শুরু করেছে। উনি কিন্তু আজ প্ল্যাটুর কথাটা সেভাবে বলেননি। উনি বলেছেন যে এটা নামতে শুরু করেছে, এবং আমরা আশা করছি যে যে অবস্থা আমরা এখন আছে এবং যেভাবে লকডাউন এবং শেল্টার ইন প্লেস এখনো আমরা চালিয়ে যাচ্ছি, তাতে এই সংখ্যা কমে আসবে এবং আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত হতে পারি। কিন্তু উনি স্পষ্ট করে কোনো কবে খুলবেন, কবে সবকিছু চালু হবে তা বলেনি, যদি ওনার উপর কিছু সাংবাদিক সেটা জানতে চেয়েছেন। কিন্তু উনি সরাসরি একটা কথা বলেছেন যে আমরা যখন সময় হবে তখনই আমরা সব ঘোষণা দেব, এখন কোনো সময় হয়নি। তবে উনি এটাও পাশাপাশি বলেছেন যে নিউ ইয়র্কের মতো খারাপ অবস্থা আমেরিকার অনেক স্টেটের নাই। তারা যদি তাদের স্টেটের অবস্থা ভালো মনে করে এবং সিডিসি যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে চলে, তাহলে স্টেট করতে। এবং সেই গাইডলাইনের একটি ইম্পর্টেন্ট মূল জিনিস হচ্ছে যে একসাথে 2 সপ্তাহ ধরে সবগুলো ইন্ডিকেটর কমে যাইতে হবে, মানে নিচের দিকে নামতে হবে গ্রাফিক 2 উইকস লাগাতার। এবং সেটা হয়নি বলে আপনি লক্ষ্য করেছেন যে জর্জিয়া যখন খুলতে গিয়েছিল, খোলার চেষ্টা এবং খুলেও ফেলেছেন তারা, সেটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনা করেছেন। কেন করেছেন সেটা জানা মুশকিল, তবে সিডিসির গাইডলাইনটা ফলো করে জর্জিয়া খোলেনি, এটা হয়তো কারণ হতে পারে। নিউ ইয়র্কে যে আরেকটি কথা গভর্নর আজকে বলেছেন সেটি খুব গুরুত্বপূর্ণ, সেটা উনি অনেকদিন ধরেই বলে যাচ্ছেন। সেটি হচ্ছে যে নিউ ইয়র্ককে সচল করতে হবে, অর্থনীতিকে সচল করতে হবে। আমাদের নিউ ইয়র্কবাসীর স্বাস্থ্যের বিষয়টি এবং এই করোনা ভাইরাসের তাতে আক্রমণে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস করার ব্যাপারে যে পদক্ষেপ গুরুত্বপূর্ণ। নাজমুল ভাই, এক সেকেন্ড আপনাকে একটু পজ দেই। আকরাম, আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খুব ডিস্টার্ব করছে, আপনি ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড দেন না। এই সাউন্ড ওকে, আমি একটু দেখতেছি, 1 সেকেন্ড। জি 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 নাজমুল ভাই, জি প্লিজ। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আজকে ওই যে টেস্টিং এর ব্যাপারে গভর্নর বেশ কিছুক্ষণ ধরে কথা বলেছেন, সাংবাদিকদের পাশে উঠতেছেন। উনি আজকে ঘোষণা দিয়েছেন যে নিউ ইয়র্ক স্টেটের সকল ফার্মেসিতেই করোনা ভাইরাসের টেস্ট পাওয়া যাবে। তবে কবে নাগাদ এটি হবে সেই ব্যাপারে তারিখ তিনি বলতে পারেননি। তবে তিনি এটা বলেছেন যে নিউ ইয়র্ক
নিউ ইয়র্ক স্টেটের যতগুলো 300 ল্যাবের মতন যেগুলো আছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ টেস্ট কিট ব্যবস্থা করা হয়েছে এবং আশা করা যায় অচিরেই এই টেস্টিং এর পরিধি আরো বাড়বে, টেস্টিং এর সংখ্যাও আরো বাড়বে এবং এই টেস্টিং ছাড়া কোনো অবস্থাতেই নিউ ইয়র্কের ইকোনমিকে সচল করা যাবে না এবং যারা এখন কাজ করছে মানে ঘরে অন্তরীণ আছেন তাদের অনেকেই আস্থা না পেলে, সাহস না পেলে কাজও আসবেন না, সেটাও তিনি বলেছেন। আর আরেকটি কথা তিনি যেটা গভর্নর আজকে জোর দিয়ে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে এই যে অ্যান্টিবডি টেস্টিং এর এটার প্রথম কাজটি হবে যারা এই ফ্রন্ট লাইন ওয়ার্কার অর্থাৎ যারা মেডিকেল প্রফেশনে আছে, বিভিন্ন হাসপাতালগুলোতে ফ্রন্ট লাইনে কাজ করছেন তাদের অ্যান্টিবডি টেস্ট আগে হবে। এরপরে যারা বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টেশন পুলিশ বাহিনী আছে তাদের হবে। এরপরে হয়তো সাধারণ মানুষের আওতায় আনা হবে অ্যান্টিবডি টেস্টিং। তবে তার অর্থ এই নয় যে প্রয়োজন হলে কাউকে অ্যান্টিবডি টেস্টিং দেওয়া যাবে না, সেটা জরুরি ভিত্তিতেই দেওয়া যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের কমোডিটির খবর কিছু বলে আজকে। আমাদের কমোডিটি আজকে দ্বিতীয় রমজান আমরা অতিবাহিত করলাম। বেশ কয়েকটি স্টোর, রেস্টুরেন্ট তারা দোকান খুলেছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। যদিও সবাই একটাই কমপ্লেন, কয়েকজন মালিক আমাকে বলেছেন যে কাজের লোক পাওয়া যাচ্ছে না, কাজের লোক আসছে না। এইটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেন কাজের লোক আসছে না? যেখানে কাজ বেতনের ব্যাপার আছে, সবকিছুর ব্যাপার আছে, কিন্তু তারপরেও কেন আসছে না এটা খুব চিন্তার ব্যাপার। তবে একটা কথা হয়তো মানুষের মনে এখনো সংখ্যাটা কাটেনি, আস্থাটাও সেভাবে আসেনি, সেটি একটি কারণ। আবার কেউ কেউ কোনো ব্যবসায়ী বলতে চেয়েছেন যে অতিরিক্ত যে আনএমপ্লয়মেন্ট চেকের ব্যবস্থা করা হয়েছে, আনএমপ্লয়মেন্ট ইভেন ইনক্লুডিং সেলফ এমপ্লয়মেন্ট যারা ক্যাশে কাজ করছে, সবকিছু মিলিয়ে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যাতে তারা আর ঘরে বসে যদি কেউ অর্থ অর্জন করতে পারেন তারা কাজে আসবেন কেন, এই একটা মানসিকতা। তবে আমার যেটা মনে হয়েছে সবার ক্ষেত্রে এটি নয়, তো অনেকের ক্ষেত্রে এটি আছে এবং এটি বিরাট একটি প্রভাব ফেলেছে। আরো একটি ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন অনেকেই আমাদের দোকানগুলো ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখেছেন, কিন্তু বেশ কিছু কাস্টমার অভিযোগ করছেন যে দোকানগুলিতে দাম খুব বেশি। কিন্তু কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান গতকাল এবং আগের দিন আমাকে জানিয়েছেন যে আপনারা অনেকেই হয়তো জানেন, গতকালও আমি এই বিষয়টা উল্লেখ করেছি যে নিউ ইয়র্ক শহরে গত 3 থেকে 4 সপ্তাহে পণ্য দ্রব্যের দাম, জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। এটা শুধু হোলসেল প্রাইসের কারণে বেড়েনি, এটা ওভারহেড বেড়ে যাওয়াতে এবং ওয়ার্কিং আওয়ার্স কমে যাওয়াতে সেটাও বেড়েছে। সবকিছুর একটা ফ্যাক্টর এখানে কাজ করছে। কিন্তু তারপরও আমাকে কয়েকজন খুচরো ব্যবসায়ী অভিযোগ করেছেন যে আমাদের বাংলাদেশের কিছু হোলসেল প্রতিষ্ঠান আকস্মিকভাবে এই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়াতে তারা বাধ্য হচ্ছেন, কিন্তু দোকানদাররা তো আর হোলসেলারদেরকে চিনেন না, দোকানদাররা খুচরা বিক্রেতাদের উপর অভিযোগ করছেন। কিন্তু এই বিষয়টি আমার মনে হয় যে আজকে আপনারা একজন ব্যবসায়ীকে এনেছেন, উনি ব্যাখ্যাটা দিতে পারবেন। আর চাকরির ব্যাপারে আমি যেটা মনে করি যে যারা যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এতদিন যাদেরকে চাকরিতে রেখে সাহায্য সহযোগিতা করেছে তাদের জীবিকার ব্যাপারে, আজকে চরম প্রয়োজনে তাদের এই এতটা স্বার্থপর হওয়া উচিত না। আমি মনে করি যে যারা কাজ করতে সক্ষম, যারা কাজ করতে পারেন, তাদের কাজে যোগ দিলেই অনেকটা ভালো হবে। আর তাছাড়া আনএমপ্লয়মেন্টের যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলি কোনোটাই চিরস্থায়ী না, এগুলি প্রতি সপ্তাহে সপ্তাহে রিপোর্ট করতে হয়। এমন একটা অবস্থার সৃষ্টি হইতে পারে যে ঘরে বসে এই বিনা পরিশ্রমে আয় করার ব্যবস্থাটা কখনোই চিরস্থায়ী ব্যবস্থা নয়, সেই ব্যাপারটা অনেকে নজর রাখবেন। আরেকটি খবর সেটি হচ্ছে যে আমাদের জানেন এটি একটি আমাদের জন্য খুবই একটা মনোবেদনার ব্যাপার যে রমজান মাসে আমাদেরকে এই মসজিদে যাওয়া যাচ্ছে না। তবে অনেক মসজিদ তাদের মসজিদ গুলোকে সেবার প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছেন, সেখান থেকে সাধারণ মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন। তো আবারও বলি, গতকালও বলেছি, এই সাহায্যের প্রক্রিয়াটি একটি সমন্বিত কর্মসূচি হিসেবে দেখা উচিত। কয়েকটা সংগঠন মিলে কাজটি করলে অনেক ভালো হবে এবং অনেক বেশি লোকের সাহায্য পাবেন। আর আরেকটি কথা সেটি হচ্ছে আমি আজকে অনেকের কাছে জেনেছি যে নিউ ইয়র্ক শহরে যে হালাল খাদ্য সরবরাহ করা হচ্ছে এই বিষয়টি আমাদের সিটি প্রশাসন কর্তৃপক্ষের নজরে আনা উচিত, যারা কমিউনিটি লিডার আছেন, বিভিন্ন মসজিদের কর্মকর্তা আছেন, কারণ অনেকেই এই বিষয়টি সম্পর্কে তেমন ভাবে অবগত না এবং এর ফলে তারা সাহায্য খাওয়ার চেয়েতে গিয়েও পাচ্ছেন না। তবে আমি একটা কথা সাধারণ তথ্য হিসেবে বলি, যারা খাওয়া পেতে চান তারা 311-এ কল করলে নিকটস্থ কোন জায়গায় তাদের বাসা তা বলে দেওয়া হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনও এই খাওয়ার কাজটাকে সমন্বয় করার চেষ্টা করছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। এবং সবশেষে যে কথাটি মেয়র এবং গভর্নর বারবার বলার চেষ্টা করেছেন
যে কোনো অজুহাতেই এখনো অবাধে ঘরের বাইরে যাওয়া ঠিক হবে না, আমাদেরকে লকডাউন প্রক্রিয়াটি মেনে চলতে হবে। এবং আরেকটি সেটা হচ্ছে যে এখন করোনা ভাইরাসকে যেটা আসার খবর সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটি যে আতঙ্কটা এতদিন বিরাজ করছিল সেই আতঙ্কটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তার কারণ আমাদের কমিউনিটিতে বাংলাদেশের মৃতের হারও তুলনামূলকভাবে অনেক কমে এসেছে। যদিও আজকে কমিটির একজন অত্যন্ত পরিচিত মুখ বিপার সহসভাপতি বাবলি নওয়াজকে আমরা হারিয়েছি, তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমরা অনেক পরিচিত মানুষকে হারিয়ে ফেলেছি, আপনজনকে হারিয়ে ফেলেছি। সবার জন্য আমাদের সমবেদনা রইল, সমবেদনা রইল। এবং আপনারা যারা আজকে এসেছেন, আমি একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে সবাই একটা ব্যাপার পরিষ্কার করার চেষ্টা করবেন, যেটা মানুষের আগ্রহ, মানুষ সাহায্য সহযোগিতা কিভাবে পেতে পারে, একজনকে আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম। এটা খুব সহজ জিনিস, কাজে আসতেছে না অনেকেই। কারণ হলো ফেডারেল গভর্নমেন্ট থেকেও আনএমপ্লয়মেন্টের উপরেও $600 করে সপ্তাহে দেওয়া হচ্ছে। $600, $600। সুতরাং যদি একটা অ্যাভারেজ ব্যক্তি সপ্তাহে $300 আনএমপ্লয়মেন্ট পান, তার উপরে যদি $600 পান প্রতি সপ্তাহে, তাহলে তার সাপ্তাহিক ইনকাম এখন $900। সুতরাং কাজে ফেরার প্রতি তাদের আগ্রহ কম থাকতে পারে, এটা আমাদের মেনে নেওয়া উচিত। আচ্ছা সরোয়ার ভাই, এই বিষয়ে আমরা আলোচনা করে আসবো। আমি এখন ডক্টর আতিকুজ্জামান আপনার কাছে যাচ্ছি। ডক্টর আতিকুজ্জামান, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি জাকির আমাদের সাথে আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির জয়েন করেছেন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর আতিকুজ্জামান, আপনার কাছে লেটেস্ট এন্ড হোয়াট ইজ দি আমাদের মানব ম্যানকাইন্ড এর ফিউচার কি, এই বিষয়ে জানতে চাই। হোয়াট ইজ দ্য ফিউচার? অনেক ধন্যবাদ। সবার প্রশ্ন কিন্তু এই একটাই, কারণ সব জায়গাতেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে কমছে। আপনারা দেখছেন যে মৃত্যু হার কমছে। আমরা এখন বেশি বেশি করে রোগের পরীক্ষা করছি এবং দেখতে পাচ্ছি যে অনেক রোগীর করোনা ভাইরাস পজিটিভ, কিন্তু তাদের কোনো রকম সিমটম ছিল না। তো সবার একই প্রশ্ন যে এই পরিস্থিতি শেষ হবে কবে এবং আমাদের মানব জাতির ভবিষ্যৎ কি? এই মুহূর্তে যদি আমি বলি আপনাকে যে করোনা ভাইরাসের কোনো প্রতিকার কিন্তু এখনো পর্যন্ত আমরা বের করতে পারিনি, এটা নাম্বার 2, যেটা আমরা এখনো কোনো ভ্যাকসিন বের করতে পারিনি এবং কোনো প্রকৃত চিকিৎসাও কিন্তু আমরা বের করতে পারিনি। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তবে যেটা আমরা জানি সেটা হলো যে আমরা এখন যে পদ্ধতি অবলম্বন করছি, আমরা যে সোশ্যাল আইসোলেশনে থাকছি কিংবা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, সেখান থেকে একটা জিনিস আমরা শিখতে পাচ্ছি যে এটি আমাদেরকে রক্ষা করছে। এবং আমরা আরো জানছি যে কারা কারা রিস্ক ফ্যাক্টরে আছে, কাদের সম্ভাবনা বেশি আছে এবং এই করোনা ভাইরাস আক্রমণ করলে কারা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটা আমরা জেনেছি। যে যাদের বয়স বেশি, যাদের মাল্টিপল মেডিকেল প্রবলেম আছে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোন ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন, ডায়াবেটিস, তাদেরকে খুব সাবধান থাকতে হবে। এখন খুব ইন্টারেস্টিং একটা জার্নাল গতকাল বেরিয়েছে, সেটা হলো এপিডেমিওলজিক্যাল জার্নাল, এবং সেখানে তারা প্রত্যেকটা ডিজিজকে সংক্রমণ থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা বেল কার্ভের মতন করে দেখেন। এই যে আপনারা যে বলেন যে ফ্ল্যাটেনিং অফ দ্য কার্ভ, তো বেল কার্ভের একটা কার্ভ উপর দিকে যায়, একটা কার্ভ নিচের দিকে নেমে আসে। তো নিচের দিকে নেমে আসা মানে আপনার রোগের সংক্রমণ কমছে। এবং তারা চায়নার মডেল, ইটালির মডেল, ইংল্যান্ডের মডেল এবং নিউ ইয়র্কের মডেল ফলো করছে এবং তারা প্রেডিক্ট করছে যে এটা কখন এই সংক্রমণের হারটা কমে যাবে। যদি আমরা সোশ্যাল আইসোলেশনটা রাখতে পারি এবং আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে যদি কিছু জিনিস খুব কড়াকড়ি ভাবে পালন করতে পারি, তাহলে আমরা প্রেডিক্ট করে দেখছি যে, যেমন নিউ ইয়র্কের কথা বলতে পারি, তারা প্রেডিক্ট করে দেখছে যে যদি এই কারেন্ট সোশ্যাল আইসোলেশন রাখেন তাহলে এই কার্ভটা নিচের দিকে নেমে আসতে আরো 6 থেকে 8 সপ্তাহ মতন লাগবে। এটা কিন্তু একটা বিরাট সুসংবাদ। কিন্তু এখন সবাই বাড়িতে আছেন, কোনো ব্যবসাতে যাচ্ছেন না, স্কুল চলছে না, কলেজ চলছে না। এটা তো আমাদের সাধারণ জীবনযাত্রার মান হতে পারে না এবং এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং সেটা নিয়ে সারা দেশে এখন আন্দোলন চলছে, অনেকেই বলছেন তারা ফিরে যেতে চান। যেটা আপনারা জানেন যে তাড়াহুড়া করে অনেকে এই সোশ্যাল যে নর্মটা এখন আমরা তৈরি করেছি এটা ভাঙতে চাচ্ছেন। তো যেটা আমাদের সামনে ভালো উদাহরণ কিন্তু আছে এবং সেই উদাহরণটা হলো বেশ কয়েকটি দেশে আছে, বেশ কয়েকটি
পরিস্থিতিতে আছে। আমাদের আপনারা যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর দিকে তাকান, সুইডেনের দিকে তাকান, দেখবেন যে তারা কিন্তু সোশ্যাল আইসোলেশনটা খুব খুব সাবধানে পালন করছে। তারা হাত ধুচ্ছেন ঠিক মতন, তারা একজন থেকে আরেকজন যে দূরত্ব তারা বজায় রাখছেন। সবাই মাস্ক না পরলেও জনসংখ্যার একটা বিরাট অংশ মাস্ক পরছেন। তাদের কাছ থেকে একটা জিনিস শেখার আছে। আরেকটা জিনিস যে তারা ট্রেস করছেন, তাদের যে ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে যারা হেলথ কেয়ার মেনটেন করেন কিংবা পাবলিক হেলথ মেনটেন করেন, তারা দেখছে যে কাদের মধ্যে রোগটা আছে এবং সেই রোগীদের সংস্পর্শে কারা আসছে বা যাদের টেস্ট পজিটিভ হচ্ছে তাদের সংস্পর্শে কারা আসছে, তারা এই ট্রেসিং গুলো করছেন এবং ট্রেসিং করে প্রতিদিন দুবেলা করে তাদের খবর নিচ্ছেন এবং দেখছেন যে এই রোগের বিস্তার হচ্ছে কিনা। এবং প্রাইমারি ট্রেসিং থেকে সেকেন্ডারি ট্রেসার থেকে টার্সিয়ারি ট্রেসারে তারা দেখছেন। যেটা টিউবারকুলোসিসে বাংলাদেশে করে, ইন্ডিয়াতে করে, ইবোলার ইনফেকশন যখন হয় সেটা আফ্রিকাতেও করেছে, HIV এইডস এর জন্য করেছে সাউথ আফ্রিকাতে। এই ট্রেসিং গুলো যদি আমরা শুরু করতে পারি, যেটা CDC বলছে, এবং আপনাদের যেমন নিউ ইয়র্কে ডিপার্টমেন্ট অফ হেলথ খুব স্ট্রংলি কনসিডার করছে, কিন্তু এটার জন্য দক্ষ জনবল দরকার। এবং এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি এবং এটি একটি প্রকৃত সুযোগ ওরকম একটা জনগোষ্ঠী তৈরি করে এই ট্রেসার গুলো তৈরি করা। এবং এই ট্রেসার গুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রা সেদিকে চলে যেতে পারবো। কিন্তু একটা জিনিস খুবই দরকার, সেটা আমাদের একটা কথা মনে প্রাণে স্বীকার করে নিতে হবে যে আমাদের জীবনযাত্রা আগে যা ছিল সেটি কোনোদিনই সে আগের অবস্থায় ফিরে যাবে না। আমাদের জীবনযাত্রার মান হবে আলাদা, আমাদের জীবনযাত্রার লক্ষ্য হবে আলাদা। আমাদেরকে জানতে হবে যে সামাজিক দূরত্ব যেটা বজায় রাখা সেটা আমাদের করতে হবে, হাত ধোয়ার ব্যাপারটা মানতে হবে, আমাদের মাস্ক পরতে হবে যতদিন সম্পূর্ণভাবে একটা সুবিধাজনক পরিস্থিতিতে আমরা পৌঁছে যেতে পারি। তো আমি আপনার প্রশ্নের একটা যথার্থ উত্তর দিতে পারছি না যে হ্যাঁ তাহের ভাই আগামী 9 সপ্তাহের মধ্যে আমরা আবার নরমালি ফিরে যাব, এটি কিন্তু হচ্ছে না। কিন্তু আমাদের অনেক আশার আলো আছে এখানে। এপিডেমিওলজিক্যাল যে মডেল আছে সেটা যদি আমরা দেখি এবং আমাদের সামনে যে উদাহরণগুলো আছে বিভিন্ন দেশের, সেদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারি যে আসলে আমাদের আশা আছে। আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভ্যাকসিন আমরা দুটো জায়গায়, আমেরিকাতে এবং ইংল্যান্ডে, ভ্যাকসিন তৈরির ব্যাপারে প্রাথমিক যে পর্যায়গুলো সেগুলো সম্পন্ন হয়েছে। আশা করা যায় আগামী 3 থেকে 6 মাসের মধ্যে হয়তো ভ্যাকসিন চলে আসবে। অনেক আলোচনা হচ্ছে, ইনক্লুডিং আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প, তারা একটা সন্দেহের তীর চায়নার দিকে ছুড়ে মারছেন যে চায়না ইটস এ ম্যান মেড ডিজিজ। হোয়াট ইজ ইয়োর কমেন্ট? এটা খুব একটা কঠিন প্রশ্ন, কিন্তু যারা ভাইরোলজিস্ট, যারা মাইক্রোবায়োলজিস্ট, যারা ভাইরাস নিয়ে গবেষণা করেন, তাদের মধ্যে অনেকেই ভাইরাসের জেনোমটা দেখেন, ভাইরাসের সারফেস লাইনিংটা দেখেন, এবং তারা বলছেন যে না, এটি আসলে মানুষের তৈরি বা ল্যাবের তৈরি কোনো ভাইরাস না। অতএব এর বাইরে আর কিছু আছে কিনা সেটা আমার জানা নেই। তবে সোফার সায়েন্টিফিক্যালি আমরা যতটুকু জানি, আপনারা শুনেছেন WHO বলেছে যে এটা আসলে মানুষের তৈরি ভাইরাস না। ওকে, হোয়াট অ্যাবাউট প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে যে তথ্য আবিষ্কার করেছেন, যে তথ্য দিয়েছেন যে আপনার ডিসইনফেক্ট, যে আপনার লিকুইড এটাকে ইনজেকশন হিসেবে পুশ করে দেওয়ার জন্য? এটি খুবই দুঃখজনক। এটি কোনো বিজ্ঞানসম্মত তথ্যের উপরে উনি বলেননি। আপনারা জানেন যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ জয়নাল হাজারীও এক্স্যাক্টলি একই কথা প্রায় 2 সপ্তাহ আগে বলেছেন। উনি লাইসল লাংয়ের ভিতরে ইনজেক্ট করার কথা বলেছেন। এটি খুব দুঃখজনক। এটি খুবই দুঃখজনক যে আমাদের যারা রাজনৈতিক যারা নেতা আছেন এবং রাষ্ট্রপ্রধান আছেন, শুধু আমেরিকাতে না, শুধু ট্রাম্প না, বিভিন্ন জায়গায় তারা পাবলিক হেলথ এক্সপার্ট বা যারা মেডিসিনের এক্সপার্ট, তাদের এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো ঠিক মতন প্রোপাগেট করতে দেন না কিংবা শোনেন না। উনি যে কথাগুলো বলেছেন সেটি সম্পূর্ণভাবে ভুল, এবং আপনি দেখেছেন যিনি পরবর্তীতে সাংবাদিকদের ডেকে বলেছেন যে উনি এগুলো নিয়ে মশকরা করেছেন। কিন্তু এই একজন রাষ্ট্রনায়ক যখন এরকম মশকরা করেন, এর জন্য কিন্তু খেসারত অনেক বেশি হয়। এটি খুবই দুঃখজনক। কিন্তু এটাতে একটা কাজ হয়েছে, কিন্তু বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট, যাকে বলা হয় গ্লোবাল প্রেসিডেন্ট, তার মুখ দিয়ে যখন একটি কথা বের হয়, আপনি জানেন ইটস বিকাম দ্য ওয়ার্ল্ড নিউজ। এটি ঠিক। এটি
ওনাকে অবশ্যই প্রশ্নবিদ্ধ করে এবং জাতিগতভাবে আমাদেরকেও প্রশ্নবিদ্ধ করে। আমাদের জাতির মানে উনি প্রধান ব্যক্তি, একজন প্রেসিডেন্ট, এবং আমেরিকার মতন দেশ, এটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক। এবং কিন্তু মোদ্দার কথা যেটা, যে আমাদের মিডিয়া খুব ওপেন, যেমন আমরা আলোচনা করছি এবং আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি যে উনি যে কথাগুলো বলেছেন এবং যে সমস্ত চিকিৎসার কথা বলেছেন এটি কোনোভাবেই সত্যি না এবং এটি আপনারা কেউ করবেন না। থ্যাংক ইউ। আপনি আমাদের সাথে থাকেন, আপনার কাছে আবার আসবো। ডক্টর সারওয়ারুল হাসান, আপনার কাছে জানতে চাই, হোয়াট ইজ দি, আজকে তো আপনি জানেন যে নিউ ইয়র্কের যে রোগের যে ছড়ানোর যে পরিধি কার্ভ হচ্ছে বলছেন সবাই, আপনি কি মনে করেন? আপনাদের মানে মৃত্যুর হার কমছে, কারণ এই সোসাইটিতে যারা সবচেয়ে ভালনারেবল পেশেন্ট ছিল, মনে করেন যারা ডায়ালাইসিসের রোগী ছিল, যারা নার্সিং হোমে ছিলেন, তাদের অনেকেই মারা গেছেন অলরেডি। সুতরাং নতুন করে মারা যাওয়ার জন্য নতুন ব্যক্তির প্রয়োজন হচ্ছে। তা আমাদের সবচেয়ে ভালনারেবল যেই দল, তারা অলরেডি মারা গেছেন এবং তারাই হলো আমাদের প্রথম স্ট্যাটিস্টিক্স যারা মারা গেছেন। এখন বর্তমানে এটা আক্রমণ করছে আপনার এই অপেক্ষাকৃতভাবে সুস্থ ব্যক্তিদেরকে। সেটার উপরে আমি একটা কথাই বলতে চাই, আপনাকে দেখতে হবে যে কারা এই ইনফেকশন পাচ্ছে। কারা ইনফেকশন পাচ্ছে আপনাকে দেখতে হবে। যদি 29 বছরের বয়স নিচে কম হয়, তাহলে মাত্র 0.1%, মানে 1000 জনে একজন এই রোগ দ্বারা আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছে। এর মানে এই না যে তাদের মধ্যে ভাইরাস নেই, ভাইরাস হচ্ছে, কিন্তু 1000 জনে মাত্র একজন অসুস্থ হচ্ছে। আর সেটাকেই যদি আপনি 60-এর ঊর্ধ্বে চিন্তা করেন, 60 থেকে 69 বয়সে মারা যাওয়ার সম্ভাবনা হচ্ছে 9.9%। এগুলো ইটালিয়ান স্টাডি থেকে আসছে। প্রায় 10%, মানে 100 জনের 10 জন মারা যাবে। এবং যখন বয়সটা আপনার বেড়ে 70 থেকে 79-এ যাচ্ছে, 70 থেকে 79 পর্যন্ত, তখন মৃত্যুর হার হচ্ছে 24.7% বা 24.6%। তার মানে প্রতি 100 জনের 24 জন মারা যাবে। এটা একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক, যেটা আপনার প্রতিদিন আপডেট হচ্ছে। এটা একটা ইটালিয়ান স্টাডি থেকে। সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে। আর এই সম্বন্ধে আমি আরেকটা জিনিস বলতে চাই, যেমন নর্থওয়েল হসপিটালে, কোন একটি হসপিটালে নিউ ইয়র্কের, আপনি জানেন বড় চেইন, সেখানে যত ব্যক্তি অ্যাডমিশন হয়েছেন তার মধ্যে 20% মারা গেছেন। কিন্তু যারা ইনটিউবেটেড হয়েছেন, যারা ভেন্টিলেটরে ছিলেন, তাদের মধ্যে 88%ই মারা গেছেন। সুতরাং ভেন্টিলেটর কি এই রোগের চিকিৎসা কিনা সেটা চিন্তা করতে হবে। সুতরাং যে কোনো ব্যক্তি যদি শ্বাসকষ্টে ভোগেন, তাকে কি ভেন্টিলেটরে দেওয়া ঠিক হবে কিনা, না অন্য কোনো উপায়ে তাকে অক্সিজেন দেওয়া হবে। যেমন অক্সিজেন দেওয়ার জন্য একটা হুড রয়েছে, যেটা আপনার ফায়ার ব্রিগেডের লোকজন পরে। হুড গলার পর্যন্ত কভার করে এবং ওটার ভিতর দিয়ে অতিরিক্ত অক্সিজেন দেওয়াটা আপনার একটা উপায় হতে পারে মানুষকে অক্সিজেন দেওয়ার জন্য। আর ডাক্তার সাহেব যেটা বললেন যে ট্রিটমেন্ট, এখন পর্যন্ত কোনো ডেফিনিট ট্রিটমেন্ট নেই। তবে যে সমস্ত রোগী ভালো হয়েছে, তাদের বডিতে যে অ্যান্টিবডি রয়েছে, সেই অ্যান্টিবডি বের করে তাদের সেই প্লাজমা কিছু কিছু রোগীর খুব ভালো ফল পাওয়া গেছে। এটি একটি আশার বাণী। আমি এই ভাইরাস টেস্টিং সম্বন্ধে একটা জিনিসই বলতে চাচ্ছি। আমরা সবাই অ্যান্টিবডি টেস্ট করছি। অ্যান্টিবডি টেস্টের মানে হলো খুব সহজ ভাবে যে এই পেশেন্টের অলরেডি এই ডিজিজটা হয়েছে। সুতরাং এটা আপনাকে দিচ্ছে না যে এই লোকটার বর্তমানে সে ভাইরাস ছড়াবে কি ছড়াবে না। যে কোনো ব্যক্তি যদি অ্যান্টিবডি পজিটিভ হয়, তার মানে এটা ডেফিনেটলি না যে সে কিওর হয়ে গেছে। তার মানে হলো যে তার করোনা ভাইরাস ইনফেকশন হয়েছিল। তো সুতরাং এটা মাথার মধ্যে রাখতে হবে। আরেকটি জিনিস আপনাদের সবাইকে মনে রাখতে হবে, যে নেজাল সোয়াব দিয়ে যে টেস্টটা করা হচ্ছে, নাকের ভিতরে একটা কিউটিপ কটন দিয়ে যে টেস্ট করা হচ্ছে, সেটা হলো অ্যাকচুয়াল ভাইরাসের জন্য, কোনো ভাইরাস আছে কি না। সুতরাং সবগুলো যদি বিবেচনা করেন, 1 নম্বর হলো ভেন্টিলেটরে গেলেই যে মানুষের বাঁচার সম্ভাবনা বাড়বে সেটা নয়। 2 নম্বর হলো সবার যে ইনফেকশন হবে সেটাও নয়। সুতরাং ইকোনমি বন্ধ করলে বেনিফিট হবে কি হবে না সেটা বলা মুশকিল। এর প্রধান এক্সাম্পল হলো বর্তমানে সুইডেন। সুইডেন মানে তারা চেষ্টা করছে সামথিং কল হার্ড ইমিউনিটি, HERD ইমিউনিটি। হার্ড ইমিউনিটি মানে যখন একটা জনগোষ্ঠীর
60% লোক একটা রোগ দ্বারা আক্রান্ত হয়ে তাদের জন্য বডিতে অ্যান্টিবডি বানায়, সেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি। এবং সুইডেন কোথাও কোনো প্রোটেকশন দেয় নাই বা তারা সেরকম সিরিয়াস কিছু করে নাই, কিন্তু তারা চেষ্টা করছে হার্ড ইমিউনিটির জন্য। কিন্তু সুইডেন একটি দেশ যেখানে জনসংখ্যা অত্যন্ত কম এবং জনগোষ্ঠী একমাত্র স্টকহোম রাজধানীর বাইরে, তাদের নর্মালি তারা বড় বিরাট ডিস্টেন্স মেনটেন করছে একজনের সাথে আরেকজনের, হয়তো সোশ্যালাইজেশনটা একটু কমে গেছে। বুঝতে পেরেছি। তা আপনি যেটা বলতে চাচ্ছেন যে সোশ্যালাইজেশন, ডিসটেন্স মেনটেন যত বেশি করা যাবে তত এটা কার হবে এই ডিজিজ, রাইট? এটাই তো বলতে চাচ্ছেন আপনি। এটা আপনার সুইডেনে এটা চেষ্টা করতেছে না, সুইডেনে চেষ্টা করতেছে যে জনগোষ্ঠীর সবারই ইনফেকশন হোক এবং তার মধ্যে 60%-এর যদি ইমিউনিটি গ্রো করে তাহলে তারা সাকসেসফুল। আচ্ছা, ডক্টর আতিকুজ্জামান, আপনার কি কোনো ডক্টর আতিক আপনার কি কোনো মন্তব্য আছে এই বিষয়ে? আরেকটা বিষয় আমি যেটা ছোট্ট সংক্ষেপে বলতে হবে, বিকজ আমাদের আরো প্যানেলিস্ট আছেন, যে অনেকে প্রথমে বলা হচ্ছিল যে এই রোগ যার একবার হয়ে যায় তার দ্বিতীয়বার হওয়ার আর সম্ভাবনা নাই, তার বডির মধ্যে একটি অ্যান্টিবডি সৃষ্টি হয়ে যায় এবং তার অ্যান্টিবডি দিয়ে আরো রোগীকে ভালো করা যায়। কিন্তু ইদানিং শোনা যাচ্ছে আবার যে একবার যার হয় তার আবার হতে পারে। এই বিষয়ে যদি কিছু ডক্টর আতিক। আজকেই এই ইনফরমেশনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা জনমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এটি সত্যি কথা যে আপনার যদি একবার ইনফেকশন হলে যে আপনি, এটা কোনো গ্যারান্টি নেই যে আপনি আবার রিইনফেক্টেড হবেন না। আপনার যখন রোগ হয়, আমাদের প্রত্যেকের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেটাকে আমরা বলি যে অ্যান্টিবডি তৈরি হয় বা হার্ড ইমিউনিটির কথা যেটা সারোয়ার ভাই বললেন, সেটাই হয়। কিন্তু অনেক রোগের ক্ষেত্রেই কিন্তু একবার ইনফেকশন হলে শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে যায় এবং সারা জীবনের জন্য জন্মে যায়। কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে এটি প্রযোজ্য না। যার হয়েছে তিনি কিন্তু আবারও রিইনফেক্টেড হতে পারেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমাদের যে সোশ্যাল আইসোলেশন বা নিজেকে যেভাবে আমরা প্রোটেক্ট করব, যাদের রোগ হয়েছে তাদেরকেও ঠিক একইভাবে প্রোটেক্ট করতে হবে। এটার কারণ হলো টোটালি ডিপেন্ড করে আমাদের ইমিউন সিস্টেমের উপরে। প্রত্যেকটা এভরি হিউম্যান বিইং আলাদা, প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতা আলাদা এবং একজন হয়তো তার মধ্যে ইমিউনিটি খুব স্ট্রং হতে পারে এবং তার রোগ না হতে পারে, কিন্তু আরেকজনের তার ইনাফ অ্যান্টিবডি বা ইনাফ সেলুলার ইমিউনিটি ডেভেলপ নাও করতে পারে এবং উনি কিন্তু রিইনফেক্টেড হতে পারেন। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস সবার জানা উচিত। আর এরপরের যেটা কথা যেটা আপনারা শুনেছেন যে কনভালসেন্ট অ্যান্টিবডি, যখন কারো এই ভাইরাস ইনফেকশনটা হচ্ছে, শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে, যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, সেটি তার শরীর থেকে নিয়ে আরেকজন রোগী যে আক্রান্ত হয়েছে এবং খুবই অসুস্থ তাকে দেওয়া। এটি আমাদের একটি বেশ পুরনো চিকিৎসা পদ্ধতি এবং অনেক আগে থেকে আমরা এটা করে আসছি। আপনারা জানেন যে সেই র্যাবিস যখন হতো আগে, তখন আমরা এটা ইউজ করতাম এবং এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বলে ভেরি সিমিলার একটা জিনিস আমরা আগে করতাম। এটি একটি উপযুক্ত চিকিৎসা পদ্ধতি এবং এটি করা যায় এবং করা হচ্ছে। থ্যাংক ইউ। ডক্টর সারোয়ার, আপনি কি কিছু অ্যাড করবেন এর সাথে? 1 মিনিট। এর সাথে একটাই অ্যাড করার জিনিস, এটা ক্লাসিক এক্সাম্পল হলো যেটা উনি বলেছেন, যেমন হেপাটাইটিস বি যদি একবার ইনফেকশন হয় তাহলে সারা জীবন ইমিউনিটি থাকে। অন দ্য আদার হ্যান্ড হেপাটাইটিস সি বলে একটি ভাইরাস রয়েছে যেটার ইনফেকশন হলো যদি অ্যান্টিবডি হয়, কিন্তু সেই অ্যান্টিবডি রোগ প্রতিরোধ করে না। সুতরাং করোনা ভাইরাস সম্বন্ধে আমাদের এখনো কোনো ফাইনাল ভার্ডিক্ট নাই। থ্যাংক ইউ। আমি আপনারা আমাদের সাথেই থাকেন, প্রশ্ন থাকে আপনাদের আমি করবো। আমি যাচ্ছি জনাব মহসিন ননি আপনার কাছে। আপনি তো দীর্ঘদিন থেকে জ্যাকসনহাইটের ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, আপনি হাট বাজারের স্বত্বাধিকারী, জ্যাকসনহাইট বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম। জ্যাকসনহাইটের বিজনেসের অবস্থা কি? ওইটা কি বিজনেস খোলা হয়েছে না বন্ধ, না কি অবস্থা আছে আপনারা? আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিচ্ছি, সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি জ্যাকসনহাইটের যে অবস্থাটা, এটা অনেকটা আমার মনে হয় কিছুটা মিডিয়ার মাধ্যমেও কিছুটা মনে হয় বেশি হয়েছে, কারণ বাংলাদেশ থেকেও আমি শুনি সবাই ফোন করে বলে যে এরকম তোমাদের কুইন্সে নাকি সবচেয়ে খারাপ অবস্থা, জ্যাকসনহাইটের স্পেশালি। তো আসলে এটা কতটুকু সত্য আমি ঠিক বলতে পারবো না, তবে জ্যাকসনহাইটে আমরা আমাদের বিজনেস মনে করেন আমাদের হাট বাজার, খাবার বাড়ি, রেস্টুরেন্ট,
তারপরে আপনার মান্নান সুপার মার্কেট, মান্নান হালাল মিট, আপনা বাজার। আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করতেছি যে আমরা যখন মানে খুলবো, বন্ধ ওই রকম আমরা রেস্টুরেন্ট বন্ধ করছি। আমাদের রেস্টুরেন্ট 1 মাসের জন্য বন্ধ ছিল। এখন আমরা গতকাল থেকে রেস্টুরেন্ট ওপেন করেছি ইফতারি বিক্রির জন্য। খাবার বাড়িও ওপেন করা হয়েছে, ইত্যাদি গার্ডেন ওপেন করা হয়েছে, আপনার এই প্রিমিয়ামও ওপেন আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে হ্যাঁ অবশ্যই এখানে একটু এই আমাদের বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা দেখতেছি যে ডিস্টেন্সটা মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্সটা যেই নিয়ম কানুনে বলা হয়েছে যে দোকানে আসার জন্য এবং দোকানে পে করার জন্য, দোকানে অর্ডার করার জন্য, সেই জিনিসগুলো আমাদের বাঙালিরা একটু কমই মানছে। কিন্তু আবার পাশাপাশি দেখতেছি আপনা বাজারে তারা ঠিকই লাইন ধরে যাচ্ছে এবং আসলে এটা আমাদের একটু দোষ আছে, কারণ আমরা হয়তো সেটা ওই আমাদের কর্মচারী স্বল্পতার জন্য যে গেটের মধ্যে একজন আমরা যদি রাখতে পারতাম সর্বসময়, কিন্তু সেটাও আমরা পারতেছি না, কারণ কাজের লোক পাওয়া যাচ্ছে না। নাজমুল ভাই মেনশন করেছে যে কাজের লোকেরা সবাই এখন ঘরে বসে টাকা পাচ্ছে, এখন হয়তো তাদের অভাবটা সেভাবে তাদের পরিলক্ষিত হচ্ছে না, যে কারণে তারা কাজে জয়েন করতেছে না। আর এই রোগটা তো এমন একটা জিনিস যে আমরা কাউকে ফোর্সও করতে পারি না যে তোমাকে কাজে আসতে হবে, এরকম কোন আমরা যারা কাজ করতেছে তাদেরকে আমরা জিজ্ঞেস করে নিছি, দেখো তোমরা যদি উইলিংলি কাজ করতে চাও তাহলে তোমরা করো, কিন্তু আমরা তোমাদেরকে ফোর্স করতেছি না। আমার স্পেশালি আমার গ্রোসারির সাইডে আমরা তাই বলেছি যে আপনারা যদি কাজ করতে চান তাহলে কাজ করেন, না হলে আমরা দোকান বন্ধ করে দিব। কিন্তু ওনারা বলছে যে না, আমরা কাজ করব, কাজ না করলে খাবো কি। তো এইরকম ইসের পরিপ্রেক্ষিতেই আমরা কিন্তু আমাদের গ্রোসারিটা খোলা রেখেছি সেই প্রথম থেকেই। যদিও আমাদের মানে সময়টা আমাদের একটু বেঁধে দিতে হয়েছে, কারণ কাস্টমারের জন্য, কাস্টমার ফ্লোর জন্য, প্লাস আপনার কর্মচারী স্বল্পতার কারণেও। তো ওভারঅল জিনিসটা হচ্ছে জ্যাকসন হাইটের আমার মনে হয় যে যে জিনিসগুলা অনেকেই বলা বলি করতেছে যে প্রাইসের ব্যাপারে, প্রাইস আসলে কোনোটাই এরকম করা হয়নি। আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে বাজারে অনেক কথা আছে যে জ্যাকসন হাইট বা শুধু জ্যাকসন হাইট না, সমস্ত গ্রোসারিতে জিনিসপত্রের দাম অনেক বাড়ানো হয়েছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? দাম বাড়ে নাই এ কথা বলবো না, দাম বেড়েছে। সেটা আমরা বেশি দামে কিনতে হচ্ছে বলেই আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমি একটা সিম্পল উদাহরণ আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা ডিম আগে কিনতাম আপনার 1 টাকার নিচে পার ডজন, সেই ডিম আমরা এখন কিনতেছি 2 টাকা 93 পয়সা ডজন কেনা হচ্ছে আমাদের। আমাদের এখন আগের দামে তো বিক্রি করলে আমরা এটা তো আমাদের লস হবে। দ্বিগুণ দাম বেড়ে গেছে, দ্বিগুণ বাড়ছে দাম আপনাদের। হ্যাঁ, শুধু ডিমের দামটা একটু বেশি বেড়েছে, অন্যান্য জিনিসের দাম অত বাড়ে নাই। যেমন আপনার দুধ আমরা এখন 499 বিক্রি করতেছি, আগে আপনার 349 399 বিক্রি করতাম, এখন 499 বিক্রি করতেছি। তো আপনার এইসব জিনিসপত্রগুলোর কিছু কিছু জিনিসের দাম বেড়েছে, কিন্তু আমরা যেরকম আগে আপনার এই যে রোজার মধ্যে আমরা মুড়ি 3টা 5 টাকা গত বছরও বিক্রি করছি, এই বছরও আমরা 3টা 5 টাকা বিক্রি করতেছি। রসুন, পেঁয়াজ, আদা, রসুন পেঁয়াজ বিশেষ করে আদা এবং রসুন, এই দুইটার আপনার অ্যাকচুয়ালি এই করোনা ভাইরাসের আগে থেকেই কিন্তু এটার একটা শর্টেজ মার্কেটে ছিল। এখন এই করোনার পরে এটা আরো বেশি শর্টেজ হয়ে গেছে। যে জায়গায় আমরা রসুন কিনতাম আপনার 30 টাকা 32 টাকা করে কেস, সেটা আমাদের কিনতে হচ্ছে যে এখন 150 টাকার মতো কেস কিনতে হচ্ছে। তো আমাদের তো কোনো চয়েস নাই, আমাদেরকে দাম বাড়াইতেই হবে। আর বাংলাদেশের ইম্পোর্টাররা মাল এখন ওনাদের কাছে মাল অনেকেই বলে আর কি যে মাল নাই, অনেকেই বলে যে ঠিক আছে মাল দাম এরকম একটু বেশি হবে। তো যেগুলির দাম ওনারা বাড়াইছে সেগুলির দাম আমাদেরকে বাড়াইতে হয়েছে। ইট ইজ নট দ্যাট যে সব জিনিসের দাম 4-5 গুণ বেড়ে গেছে, এটা সর্বাক্ষে সত্যি না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের আপনার ওভারহেড কস্ট তো এখন বেড়ে গেছে, কারণ আমাদের আগে আমরা 24 আওয়ার্স দোকান খোলা ছিল, এখন আমরা 6 ঘন্টা 7 ঘন্টা দোকান খোলা রাখতেছি, কিন্তু আমাদের রেন্ট সবকিছু তো আপনার আগের মতোই আছে। যদিও আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মানে স্টাফও পাচ্ছি না, কর্মচারীও পাচ্ছি না যে আমরা মানে লং আওয়ার দোকানটা খোলা রাখবো। তো জ্যাকসন হাইটের ব্যাপারগুলা একটু বেশি আমার মনে হয় যে মানুষের মুখোমুখি একটু বেশি ছড়াইছে, এবং এটা মানে সর্ব ক্ষেত্রে এটা সত্যি না যে এইখানে ভাইরাসের এটা বেশি। হয়তো এই এরিয়াটা বেশি কনজাস্টেড। এখানে আপনারা সবাই জানেন যে জ্যাকসন হাইটে লোকজন
বিশেষ করে যারা মিডল ক্যাটাগরির কাজ করে তারা সবাই এই জায়গায় থাকতে পছন্দ করে, কারণ এই জায়গার থাকলে পরে সব দিক দিয়ে সুবিধা, যাতায়াতের সুবিধা, আপনার বাজার করার সুবিধা, এইসব কারণে সবাই জ্যাকসন হাইটে থাকে। এবং এটা একটা আমি মনে করি ওভার পপুলেটেড এরিয়া জ্যাকসন হাইট, এবং এখানে বাসা ভাড়াও বেশি, আপনারা সবাই জানেন। সো এটা শুধু আপনার একটার উপরে এই করা চলে না। তো আমার মনে হয় যে আমরা চেষ্টা করতেছি যে আমরা যতটুকু জিনিস আমরা যেরকম দামে বিক্রি করলে পরে আমাদেরও মানে একটু লাভ হবে, আবার কাস্টমারকেও এফেক্ট করা হবে না। এইটাই হচ্ছে আমার কথা আর কি। আর নাজমুল ভাই যেটা বলেছে যে ওই যে স্টিমুলাস প্যাকেটে অনেকে সবাই টাকা পাইছে, 1200 টাকা করে পাইছে, আবার 600 টাকা করে আনএমপ্লয়মেন্টেড পাচ্ছে, তো এই কারণে সবাই কাজেও জয়েন করতেছে না। তো এইটাই হচ্ছে আমার এই কথা। তাহের ভাই আর কিছু? জি, আমি আপনার কাছে আবার আসতেছি। আমি যাচ্ছি জনাব মোহাম্মদ আকরাম হোসেন, যিনি এমডি মান্নান ফুড ফেয়ার এবং আব্দুল্লাহ সুপার মার্কেট। জনাব আকরাম, আপনি তো দীর্ঘদিন থেকে এই ব্যবসার সাথে ইনভলভ, দেখছেন এটা আপনাদের অনেক বড় ব্যবসায়িক স্টোর আছে ওইদিকে। আমাদের কাছে কমপ্লেন আসছে যেমন গার্লিক অনেক জায়গায় $5 পর্যন্ত বিক্রি হচ্ছে, অন্য যেখানে সুপার মার্কেটগুলোতে মাত্র $2 বিক্রি। এখন আপনাকে আমি ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে যে ব্যাপারটা একটু পরিষ্কার করে দিচ্ছি, যেটা হলো এই যে প্রথমে বলি গার্লিকের কথা। গার্লিকটা আমাদের প্রোডাক্ট অফ চায়না, চায়না থেকে গার্লিকটা আসতো। তো আসার কারণে যখনই করোনা ভাইরাস চালাতে হলো, চায়নার একটু সাপ্লাইটা একটু প্রবলেম দেখা দেওয়ার কারণে এখানে হোলসেল মার্কেটের শর্টেজের কারণে এটা প্রাইসটা বেড়ে গেল। যেটা আমরা এই যে কিছুক্ষণ আগে ননি আঙ্কেল যে কথাটা বললেন, যেটা এটা আমরা কিনতাম $30 থেকে $40 মধ্যে, ওটা এখন হলো $150 থেকে $160। তো একটার মধ্যে যদি 50 পিস গার্লিক থাকে তাহলে অলমোস্ট এটা কস্ট পড়তে $3.25 এর মতো। তো এক্ষেত্রে আমরা যেটা করি যে $3.99 বা এরকম করে বিক্রি করতেছি, কেউ $5 বিক্রি করতেছে, ডিপেন্ড করে যে এরিয়ার উপরে। এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো আমাদের বাঙালি কমিউনিটির মার্কেট গুলি যেমন ফুড ফেয়ার, আব্দুল্লাহ এবং মান্নান, আমরা সবসময় একটা সুপার কম্পিটিশন নিয়ে চলতাম। আমরা যেখানে মিল্ক বিক্রি করতাম $3.19, আমি এখন ওটাকে উত্তীর্ণ করে $3.49, বিকজ ওরা দুধের দামটা আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে, ডিমের দাম বেড়ে গেছে, সবকিছুই কিন্তু আগের চেয়ে বেড়ে গেছে বিকজ অফ কস্ট, লেবার কস্ট। তারা হোলসেল মার্কেট, তারা লেবার পাচ্ছে না, তারা ট্রাকিং পাচ্ছে না। যাদেরকে পে করতে হতো $100 তাকে এখন পে করতেছে $200, $300। তারপরে তারা কাজ করতে চাচ্ছে না, বিকজ তারা যদি বাসায় বসে থাকে তারা একটা বেকার ভাতা পাচ্ছে বা সাথে একটা আরো $600 পাচ্ছে। এটা হলো তার ইজি ইনকামের ওয়ে একটা। আর যদি আমি এখন ইনকাম করতে বাইরে যাই তাহলে আমার রিস্ক থেকে যায়, প্লাস ফ্যামিলি রিস্ক থেকে যায়। যাদের ফ্যামিলি এখানে আছে তারা কিন্তু কাজটা করতে যাচ্ছে না। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এমপ্লয়ীদের শর্টেজ হচ্ছে, এমপ্লয়ীরা কাজ করতে চায় না। এই জন্য কিন্তু আমাদের মান্নান সুপার মার্কেট, হিলসাইড, মান্নান সুপার মার্কেট, ওজন পার্ক এবং ফুড ফেয়ার আমরা কিন্তু অলমোস্ট 4 সপ্তাহের মতো বন্ধ ছিল। সোশ্যাল এমপ্লয়ীদের সেফটির জন্য, কাস্টমারের কারণে বা আমরা কাস্টমার শর্টেজের কারণে কিন্তু এটা হয়েছে। তো এখানে আমাদের বিশাল একটা লস হয়ে গেছে। তো যাই হোক, এটার পরে আমি যেটা বলতেছি যে এরপরে আমরা যখন এমপ্লয়ি পেলাম, পাওয়ার পরে আমরা যখন তাদেরকে বললাম যে আপনারা কাজ করেন, বাট তারা কাজ করতে চাচ্ছে না তাদের সিকিউরিটির জন্য, বাট আমরা তাদেরকে কিন্তু ফোর্স করতেছি না। উইলিংলি যারা কাজ করতে আসছে, আসার কারণে আমাদের টাইমিংটাকে আমরা শর্ট করে নিয়ে আসছি। যেখানে আমাদের ছিল সকাল 7টা থেকে রাত 2টা পর্যন্ত বা 24 আওয়ার্স, ওটাকে আমরা করে আসছি 8 to 8 বা 9 to 8। কিন্তু আমাদের যারা এখন কাজ করতেছে তারা কিন্তু আবারটাকে কমাই দিচ্ছে, বাট আমাদের কস্টিং কিন্তু হাই হয়ে গেছে আগের চেয়ে। আমাদের রেন্ট, ইলেকট্রিসিটি, এভরিথিং কিন্তু আমাদের একই খরচ আছে। তো এখানে আমাদের বড় ধরনের একটা ধাক্কা। আর প্রাইস হাইয়ের যে ব্যাপারটা, এটা আমি প্রাইস একটু বেড়ে গেছে এটা আমি স্বীকার করি, বাট এটা যে আমরা বাড়িয়েছি এটা বলে খুব দুঃখজনক। আমরা কোনো জিনিসের প্রাইস বাড়াইনি। আমরা হলো যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর আমরা ডিপেন্ড করে চলি। যদি আমাদের একটা জিনিস কিনতে হয় তার উপরে আমরা একটা 20% বা 25% আমরা প্রফিট মার্জিন ধরে আমরা করতে হচ্ছে। বাট আমার যদি এখন 25% আমি প্রফিট মার্জিন যদি অ্যাড করি তাহলে আমি চলতে পারতেছি না, আমি তো লস করতে পারতেছি না। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেমন আগে হোলসেল মার্কেট বলেন ওখানে যখন যেতাম, হোলসেল মার্কেটে অ্যাভেলেবল সাপ্লাই ছিল, তারা আমাদের কাছে আসতে যেতাম। বাট এখন যেহেতু সাপ্লাই চেইনটা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, সব দিক থেকে বন্ধ হচ্ছে। আর আমি এটার বন্ধ হওয়ার কারণে তারা মাল শর্টেজ হচ্ছে, পোর্টে এসে কন্টেনার অনেকদিন থাকতে হচ্ছে। এই কারণে কন্টেনারের জন্য তারা ড্যামারেজ একটা
দিতে হচ্ছে। ড্যামারেজ দেওয়ার কারণে অবশ্যই প্রোডাক্টের উপরে সেই কস্টটা অ্যাড হচ্ছে। অ্যাড হওয়ার কারণে তারাও কিন্তু অনেকদিন বন্ধ ছিল, তারাও কিন্তু লেবার পাচ্ছে না, তারা লোডিং আনলোডিং কিছুই করাতে পারছে না, তারা শিপমেন্ট করতে পারতেছে না। এই কারণে কি দেখা যাচ্ছে যে যেটার প্রাইস ছিল 10 টাকা সেটাকে তারা 1 টাকা বাড়াচ্ছে বা 2 টাকা বাড়াচ্ছে। টোটাল কস্টে তারা তো যেহেতু হোল বক্স বা বাল্ক আকারে বিক্রি করতে হচ্ছে, আমরা ওটাকে আনতেছি, আমরা যাকে আগে যাদেরকে পে করতাম 1 টাকা তার চেয়ে এখন তাদেরকে আরো বেশি পে করতে হচ্ছে। এই কারণে প্রোডাক্টের দাম একটু বেড়ে গেছে। আর আপনি যে বললেন আমাদের বাঙালি কমিউনিটির সাথে সুপার মার্কেটের গুলোর প্রাইস বাড়েনি, এটা একান্ত আমি আরেকটা কথা এখানে খোলাসা করে বলতে চাচ্ছি। সুপার মার্কেটে কিন্তু সবসময় একটা 50% থেকে 40% প্রফিট মার্জিন করে তারা আগে থেকেই ব্যবসা করছে। যেমন মাজুলা অয়েল 2.5 গ্যালন, যেটা আমি একটা বলি, আমার পাশের যে সুপার মার্কেট আছে সে বিক্রি করতেছে $27.99, আমি বিক্রি করতেছি $19.99। আমার কস্ট কিন্তু 18.50, আমি 50 সেন্টস লাভ করতেছি। বিকজ অফ সেল দিচ্ছি, টু মাচ কম্পিটিশন, আমি কে কার চেয়ে বেশি কাস্টমার ধরতে পারতেছি, এর জন্য কিন্তু এটা করা হচ্ছে কস্ট টু কস্ট। বিফ আগে কেউ বিক্রি করতো $1.99, বাট বিফের কস্ট ছিল তখন $2.20। সো কেউ বিক্রি করছে $1.99, $2.49, এখনো জ্যাকসন অনেক সময় $2.75 বিক্রি করে, আমি করছি $2.49, বিকজ আমারটা একটু সাইডে পড়ে গেছে। আর তাদের এখানে এমনি কাস্টমার বেশি আছে, তাদের ওখানে ভাড়া বেশি, আমার এখানে ভাড়া কম। এই কারণগুলোর কারণেও দেখা যাচ্ছে যে জ্যাকসন একটু প্রাইসটা হাই, আর জ্যাকসনের পাশে যারা আছে যাদের একটু ভাড়া কম তাদের একটু প্রাইসটা কম। আর সুপার মার্কেট গুলোতে আগে থেকে প্রাইস বেশি, তারা আর কি বাড়াবে? তাদের যদি এখন বাড়াতে হয় তেলের দাম 27 এর জায়গায় সেটাকে করতে হবে $40, ইটস নট পসিবল। সো আমরা এখন যখন রেগুলার প্রাইসে নিয়ে আসছি, আমাদের বাঙালি যারা ভাই ক্রেতা যারা আছেন তারা এখন মনে করছে এটার প্রাইসটা অনেক হাই হয়ে গেছে। আসলে অ্যাকচুয়াল প্রাইসটা কিন্তু এটা হলো যে নর্মাল একটা ফ্যাক্ট। আর একটা কথা ছিল যে আমাদের কাছে আমাদের কাস্টমার যারা আছে তারা অনেক কমপ্লেন করে, সেটা হলো যে আপনারা সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছেন, কিন্তু এটা একদমই সঠিক নয়। আমরা যে দামে কিনি তার উপরে একটা মিনিমাম একটা ছোট একটা প্রফিট অ্যাড করে এটা আমরা সেল করি। আর এখানে এসে কেউ কিন্তু আমরা চেষ্টা করি সিরিয়াল মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। আমি আজকেও আমার 2-3 জন কাস্টমার আছে, তাদেরকে বলছি ভাই আপনার গ্লাভস কোথায়, আপনার মাস্ক কোথায়? সে গ্লাভস পরেন, মাস্ক পরেন। আমি আমার দোকান থেকে গ্লাভস আর মাস্ক তাকে ফিরে দিচ্ছি, ভাই এটা পরেন, আপনার সেফটি আমার সেফটি। এবং আমার সব দোকানে আমি কাউন্টার বক্স তৈরি করছি আমার এমপ্লয়ীদের সেফটির জন্য। প্রতিটা ক্যাশিয়ারের জন্য আমি একটা বক্স তৈরি করছি, আমার প্রায় অলমোস্ট $2,000 খরচ করে, ফাইবার গ্লাস দিয়ে, জানি কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, কাস্টমারের সাথে ক্যাশিয়ার যদি কোনো প্রবলেম না হয়, এভাবে আমি সিকিউরিটি মেনটেন করে তারপর কিন্তু আমি আমার দোকানটা ওপেন করেছি আমাদের সবগুলি। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছে আবার দরকার হলে আসবো। আমি একটা ননি ভাই আপনাকে পরে একটা প্রশ্ন করবো, সেটি হচ্ছে যে নর্মাল অবস্থা কবে ফিরে আসতে পারে? আমি জনাব খলিল সাহেবের কাছে যাচ্ছি, জনাব খলিল রহমান, যিনি খলিল বিরিয়ানির স্বত্বাধিকারী। জনাব, আপনার তো রেস্টুরেন্ট আপনি ওপেন করেছেন। আসসালামু আলাইকুম। জি, আপনার রেস্টুরেন্ট রমজান উপলক্ষে। জি, আমি আমার রেস্টুরেন্ট একটা ওপেন করেছি। আমরা কি অবস্থা আমরা জানতে চাচ্ছি যে আগের সেই দিন তো আর নাই, এখন হাউ দি বিজনেস ইজ গোইং? অ্যাকচুয়াল করোনা ভাইরাসের প্রভাব আসার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেস্টুরেন্ট গুলো। রেস্টুরেন্টের বিজনেসের উপরে সবচেয়ে বেশি এফেক্টেড। কারণ হলো যে প্রথমত হলো আমরা বাঙালি রেস্টুরেন্ট গুলো আমরা বসে খাবার ব্যবস্থা করে রাখি। এখানে আমরা বাঙালি যারা কমিউনিটিতে আছি আমরা আড্ডা দিতে বা বসে রেস্টুরেন্টে খাইতে পছন্দ করি, কিন্তু এখন তো রেস্টুরেন্টে এসে বসার পরিবেশ নাই। তারপরে সোশ্যাল ডিস্টেন্সটা তো অবশ্যই মেনটেন করতে হবে, গ্যাদারিংটা নাই 10 জনের বেশি। তো সব মিলে দেখা যাচ্ছে আমাদের এটা নাই। আর আমরা টুগো করে অভ্যস্ত না, আমরা দেখা যাচ্ছে টেক আউট টুগো এগুলো আমরা বাসায় নিতেও অভ্যস্ত না, আমরা বেচতেও অভ্যস্ত না। এই জন্য আমরা রেস্টুরেন্ট ব্যবসায়ীরা অনেক সমস্যায় আছি। পাশাপাশি আমি গত 1 সপ্তাহ যাবত আমি রেস্টুরেন্ট ওপেন করার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো এমপ্লয় কাজ করতে চায় না। আমার 3টা রেস্টুরেন্ট, তো বিশেষ করে একটা কোন রকম আমি ওপেন করতে পেরেছি, কারণ হলো আমি নিজে শেফ এবং নিজে কাজ করি, 2 জন হেল্পার নিয়ে আমি ওটা ওপেন করেছি। শুধুমাত্র রমজানকে সামনে রেখে আমি ওপেন করছি। ক্রেতা যথেষ্ট আছে। গতকাল প্রথম রোজা গেল, আজকে দ্বিতীয় রোজা। গতকাল আমি আসার চেয়ে অনেক অর্ডার দিয়েছি। একটু ব্যতিক্রম ভাবে আমি রেস্টুরেন্ট ওপেন করছি, যে আমি একটু প্যাকেজিং সিস্টেমটা যাতে করে মানুষ আগে থেকে অর্ডার দেবে,
আমরা অর্ডারগুলো রেডি করব। এই পদ্ধতিটা অবলম্বন করে অনেক ক্রেতা আগে থেকে আমাদের অর্ডার দিয়ে রাখছে, আমি খাবারগুলো রেডি করতে পারছি। এই জন্য অনেক কাস্টমারের কাছে আমি খাবার পৌঁছতে সক্ষম হয়েছি গতকাল এবং আজকে। চাহিদা অনুযায়ী খাবার আমরা দিতে পারছি না, সীমিত পরিসরে কিছু খাবার দিয়ে আমি শুরু করছি। ইনশাল্লাহ আস্তে আস্তে আমি আশাবাদী, আমার ওয়ার্কাররাও আমি অব্যাহত রাখছি তাদের সাথে যোগাযোগ। তারা হয়তো দেখা যাচ্ছে একটু পরিবেশ ভালো হইলে সবাই কাজে যোগদান করবে, এই আশাবাদ আছে। ইনশাআল্লাহ রোজার ভিতরে আরো ভালো হবে। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ খলিলুর রহমান। আমি দর্শকদের বলবো যে দর্শক, আমাদের সাথে আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির আছেন এবং তিনি আপনাদের আনএমপ্লয়মেন্ট এবং ইন্স্যুরেন্স বিষয়ে বিভিন্ন যে প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সাথে দুজন আমাদের চিকিৎসক আছেন, তারা আপনাদের চিকিৎসা বিষয়ে প্রশ্নের উত্তর দেবেন এবং আমরা আরো প্রশ্ন করব আমাদের যারা গ্রোসারি বা ব্যবসার সাথে ইনভলভ তাদের আপনারা যে দাম নিয়ে যে প্রশ্ন করেছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা যেন অনুষ্ঠানটি প্রত্যেকেই শেয়ার করেন আপনাদের বন্ধুদের সাথে। যদি শেয়ার করেন তাহলে অনেকেই উপকৃত হবেন। আমি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির আপনার কাছে যাচ্ছি। আপনি আজকে কি যে কালকে তো আপনি জানেন যে স্টিমুলাস প্যাকেজ বেশ পাস হয়েছে। আসসালামু আলাইকুম এবং সবাইকে রমাদান মোবারক। স্টিমুলাস প্যাকেজ যেটা পাস হয়েছে 484 মিলিয়ন, যেটা একটা দিস ইজ মোস্টলি গিয়ার্ড ফর businesses. 488 billion, right? Billion, yes. Sorry about that if I said million, it's billion. But it's mostly geared for businesses and some. So এটার মধ্যে around 300 billion আছে PPP loan, এটা পেচেক্স লোন যেটা আছে, আর একটাতে আছে আপনার SBA লোনে আছে 60 বিলিয়নের মতো। তো যারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন, যারা যারা একটু সাফার করতেছেন, আমরা তো অনেক আগে থেকে সবাইকে বলতেছি বা সবাই নিশ্চয়ই রিসার্চ করছেন, পিপিপি লোন যদি আগে অ্যাপ্লাই করে না থাকেন, এখন আপনি অ্যাপ্লাই করেন, পোর্টালগুলো ওপেন হবে মনে এই সপ্তাহে। SBA লোন যেটা আছে আপনার, যে EIDL লোন, ইকোনমিক ডিজাস্টার লোন যেটা, ওইটা তো আপনি অ্যাপ্লাই করবেন সামনে, যেহেতু টাকাটা ডিপ্লিট হয়ে গিয়েছিল গত সপ্তাহে, এটা বন্ধ করে দিয়েছিল পোর্টাল, বাট এটা আবার ওপেন করবে। তো আগে বেসিক্যালি যেটা করছে, এটা দিস ইজ এ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। বাট পিপিপি লোনে আপনার সাথে যদি ব্যাংকের ভালো সম্পর্ক ছিল, মনে করেন যারা যারা একটু বিগার চেইন, মনে করেন শেক টাইপ অফ চেইন, যারা বেসিক্যালি দিজ আর লার্জ কর্পোরেশনস, বাট দিস লোন ওয়াজ নট ডিজাইনড ফর দেম। বাট যেহেতু ওদের যে মানে কর্পোরেট স্ট্রাকচার যেভাবে ছিল, ফ্র্যাঞ্চাইজ যেভাবে ছিল, ওরা অনেক টাকা পাইছে এরকম বড় বড় চেইনগুলো। আর যারা আমাদের মতো ছোট ছোট ব্যবসায়ী আছে, অনেকগুলো কিন্তু পায় নাই। তো এটা নিয়ে তো অনেক ক্রিটিসিজম আসছে। কিছু কিছু লার্জ কর্পোরেশনস হু গট মানি, they are saying that I'm going to pay them back right now, they're going to give the stimulus money back, because যারা যারা ছোট ছোট ব্যবসায়ী এরা তো বেনিফিটেড হয় নাই। এক নম্বর, আমরা অনেক কোয়েশ্চেন যেগুলো পাইতেছি, আর ভাইদের সাথে ভাইদের অনেক কথাগুলো শুনলাম যে 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 পার্সোনাল যে কিছু কিছু ইস্যু হইতেছে মানুষের, আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে। আসলে আনএমপ্লয়মেন্ট সবাই অ্যাপ্লাই করছেন ঠিকই, অনেকে পাইতেছেন, অনেকে পাইতেছেন না, এবং নার্ভাসনেসটা চলে আসতেছে আমাদের। আজকে মনে করেন কিছু কিছু কল আমরা পাইছি, মনে করেন যাদের রেন্টাল প্রপার্টিজ আছে, যারা কয়েকটা বিল্ডিং আছে বা কয়েকটা বাড়ি আছে, তাদের রেন্টাররা কিন্তু টাকা দিতেছে না। তো কেউ জাস্টিফায়াবলি কিছু কিছু লোক মনে করেন যে টাকা দিতেছেন না, ওনারা কাজে যাইতেছেন না বা ফান্ড শর্টেজ। আবার কিছু কিছু লোক আবার অ্যাডভান্টেজও নিতেছেন, মনে করেন যারা অলরেডি they are maybe getting 500 hours per 600 hours up to 1100 hours per week, কিন্তু এই টাকাগুলো কিন্তু এই যে স্টিমুলাস প্যাকেজ গুলো, যে এই যে 1200 টাকা 2400 টাকা যে দেয়া হচ্ছে, mainly to make sure that you are able to pay your landlord, your rental expenses, your mortgages and things like that, which বহু লোক এটা করতেছেন না। এটা ল্যান্ডলর্ডদের জন্য খুবই খারাপ। এবং যারা যারা রেন্টাররা ডিসাইড করতেছেন যে আমি করব না বা দিব না, উইদাউট হ্যাভিং এ নেগোসিয়েশন উইথ দেয়ার ল্যান্ডলর্ড, যে ল্যান্ডলর্ডকে না বলেই আপনি বলতেছেন যে আমি টাকা দিব না, কি হবে? হ্যাঁ, সো তাদের কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে। নিউ ইয়র্ক স্টেট only they suspended eviction for a couple of months. It doesn't mean that আপনি টাকা না দিলে আপনি বেঁচে যাবেন। এবং এখন কোন ধরনের স্টিমুলাস প্যাকেজ এখনো বের হয় নাই যে যেখানে রেন্টাল অথবা মর্গেজ মাফ করে দিচ্ছে সরকার। দুই নম্বর কথা, যারা যারা মর্গেজে ইস্যু হইতেছে এই কারণে, what you should do is you should definitely talk to your mortgage company. ব্যাংকগুলো সাধারণত at least 3 months আপনাদেরকে forbearance দিচ্ছে। তো একটা ব্যাংক দিচ্ছে যেটা করতেছে, ওকে ঠিক আছে আপনি 3 মাসের পরে আপনি টাকাগুলো দিবেন, অথবা 3 মাসের পরে আমরা একটা মান্থলি পেমেন্ট করব, অথবা আপনাদের এই যে মর্গেজ টার্মটা আছে এটা বাড়ায় দিবে। So this is something that you should definitely look into. A third thing I want to say is about people who did a decent job and suddenly they lost their job, right?
তো এটা তো অ্যারাউন্ড 26-27 মিলিয়ন পিপল এখন আনএমপ্লয়েড আছেন। তো তাদের যেটা করতে পারবেন আপনারা, যাদের 401k আছে অথবা 529 প্ল্যানে যারা কন্ট্রিবিউশন করছেন আগে, যারা এটা বুঝতেছেন না, হয়তো পেনশন প্ল্যান অথবা বাচ্চাদের কলেজ ফান্ডে আপনি টাকাগুলো দিচ্ছেন, এই টাকা থেকে কিন্তু আপনারা এখন লোন নিতে পারবেন উইদাউট এনি পেনাল্টি। সো 401k তে আগে মনে করেন যে ইফ ইউ আর বিলো 59.5 আপনার 10% পেনাল্টি দিতে হতো, ঠিক আছে? এখন ওই পেনাল্টিটাও কিন্তু এখন মওকুফ আছে। সো এখন যেহেতু আপনার যদি ব্যাংকে এখন টাকা না থাকে, এখন আপনি তো সার্ভাইভ করতে হবে। তো আপনার যে লাইনগুলো এখন ওপেন আছে, মনে করেন 401k, ওখানে লাইন অফ ক্রেডিট অথবা আপনি একটা লোন নিতে পারবেন ওইখানে। তারপর আপনার যে মর্গেজ, আপনার যদি ঘরের দাম তো অনেকের বাড়ছে, এখানে আপনি হয়তো ট্যাপ ইনটু করতে পারেন, যদিও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন এই গত 1-2 সপ্তাহ ধরে লাইন অফ ক্রেডিট এগুলোতে আপনি ট্যাপ ইনটু করে আপাতত ক্যাশটা আপনি সেভ করেন, আর লেটস ওয়েট আনটিল হোয়াট হ্যাপেন্স। আর বিজনেসের তো কথা বললাম, আপনারা যারা অ্যাপ্লাই করেন নাই, মেক শিওর করে করবেন আজকে কালকে, এটলিস্ট টাকাগুলো আপনাদের কাছে আসার কথা। তার ভাই আপনি মিউটে আছেন। আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করবো, শর্ট করে উত্তর দেবেন। উনি একজন প্রশ্ন করেছেন, ওর নাম হচ্ছে জাফর মিয়া। আমি ওষুধ কোম্পানিতে কাজ করি, গত 1 মাস কাজে যাই না, কোম্পানি থেকে এই 1 মাস বেতন পাইনি, আগামী সপ্তাহ কাজে যেতে হবে এবং কাজ করলে বেতন দেবে। আমি জানতে চাই গত 1 মাসের জন্য আমি কি কোনো সুবিধা পাবো? আপনি গত 1 মাসের জন্য আনএমপ্লয়মেন্ট আপনি ফাইল করতে পারবেন। এখন যখন এখানে লাগবে যে আনএমপ্লয়মেন্ট কবে থেকে শুরু হয়েছে, আপনি যেদিন থেকে আপনি কাজে যান নাই ওদিন থেকে আপনি আনএমপ্লয়মেন্ট করে রাখবেন। যদিও টাকাটা হয়তো আসতে একটু লেট হবে, কিন্তু আপনি আনএমপ্লয়মেন্ট করতে পারবেন। যারা ওই যে গ্রোসারি মালিক তারা বলতে পারে, তাদেরকে বলা হচ্ছে বিভিন্ন গ্রোসারি এবং ফ্রুটস মার্কেটে জিনিসের দাম ঊর্ধ্বগতি, সামান্য ডিমের দাম $2 থেকে $5 পর্যন্ত। 30 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া সম্ভব ননি ভাই? হ্যাঁ অবশ্যই। আমরা তো ওই যে আমাদের মান্নান ফুড ফেয়ারের উনি আকরাম না? জি আমি আকরাম। হ্যাঁ উনি বলেছেন যে ডিম আমরা কত করে কিনতাম, এখন আমরা $2.93 করে আমাদের কিনতে হচ্ছে। হ্যাঁ বলেন। এখন আমি এটাকে সহজ করে দিচ্ছি ব্যাপারটা, যেহেতু এই ডিমটার মধ্যে একটা, আমরা যখন ডিমটা আগে কিনতাম $1.15 থেকে $1.20, সেই ডিমটাকে আমাদের এখন কিনতে হচ্ছে $2.95 করে। সো একটা বক্স যখন 30টা ডিম থাকে, ওর মধ্যে দেখা যায় 2টা থেকে 3টা বক্স আপনাকে ভেঙে যায়, কোম্পানি ওটাকে রিটার্ন দেয় না। তো আপনি ওখান থেকে 5-7% আপনাকে ড্যামারেজ ধরে আপনাকে প্রাইসিংটা করতে হয়। দেন আপনাকে 20% থেকে 25% যদি মার্জিন করেন, তাহলে দেখা যায় একটা ডিমের দাম $5 আসে, সে আমরা $4.99 বিক্রি করি, কোথাও $5.99 করে, সুপার মার্কেটে $6.99 করে। ওকে, বুঝতে পেরেছি। মাঝখানে আমি একটু কথা বলি, এখানে কিন্তু আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে ডিমের কিন্তু শর্টেজ নেই। যারা ডিম উৎপাদন করতেছে তারা কিন্তু ডিম ফেলে দিচ্ছে, কারণ তাদের লেবার নাই ডিম করার জন্য, কালেক্ট করার জন্য, ডিম সাপ্লাই দেওয়ার জন্য, বা আপনার অন্য যে স্টেট থেকে আসে সেইখান থেকে আসার জন্য তাদেরও কিন্তু খরচ বেড়ে গেছে। রাইট। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, বলছেন $3 থেকে $5 দিয়ে রেস্টুরেন্টে কাজ করার লোক পাবেন কেমনে? $3 থেকে $5 জন্য রেস্টুরেন্টে দেওয়া হয় না, এটা আওয়ারলি দিয়ে রেস্টুরেন্টে লোক খুঁজলে লোক পাবেন কেমনে? এটা না, এটা সত্য কথা না। আমরা $3 বা $5 দিন না, তার চেয়ে বেশি দেওয়া হয়। যারা ফ্রন্টলাইনে কাজ করে, সার্ভিসে কাজ করে, তাদের টিপস সহ তাদের মিনিমাম ওয়েজের চেয়ে বেশি তারা ইনকাম করে, সেটা আমরা করি। এবং যারা আমাদের এখানে কাজ করতেছে দীর্ঘদিন যাবত, তাদের যদি না পোষাইতো তাহলে তো তারা কাজ করতো না, তাই না? আর আপনার সার্ভিস ওয়ার্কারদের মিনিমাম ওয়েজ না, সার্ভিস ওয়ার্কারদের টিপস সহ মিনিমাম ওয়েজ। আচ্ছা, আব্দুল কাইম নামে একজন জাকিরকে ফোন করেছেন, I got the money $600 from unemployment insurance, why give me the $600? Can you explain? We want to know that. আমি এটা বুঝতে পারিনি প্রশ্ন। আচ্ছা, সো বেসিক্যালি যেটা হইতেছে এখন, আপনার আনএমপ্লয়মেন্টে অনেকেই অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনো না কোনো কারণে, হিসাবের কারণে, এটা তো মানে নিউ ইয়র্ক স্টেটের একটা জাজমেন্ট আছে, ওইখানের মধ্যে ওইটাতে আপনি আনএমপ্লয়মেন্টের পোরশনটা পাইতেছেন না, বাট আপনি পিইউআই যেটা আপনার প্যান্ডেমিক অ্যাসিস্ট্যান্স যেটা, ওই অংশটা আপনি হয়তো বা পাইতেছেন, যেটা $600, এই কারণে আপনি পাইতেছেন। ওকে, আরেকটা জিনিস মোহাম্মদ আল মানমুন উনি জানতে চাচ্ছেন, I did not get my stimulus check. When I check my status at get my payment option, it shows you provide information is not matched. What I have to do now? Already filed 2019 tax year. I paid to federal
but get return from state using same account. সো আপনি এই টাকাটা ইনিশিয়ালি আপনি পান নাই বিকজ আপনি টাকা আপনার পকেট থেকে দিতে হয়েছে। সো এই যে লোকরা তাদেরকে ওরা সেকেন্ড ফেজে টাকাটা দিচ্ছে। সো আপনি যখন অনলাইনে চেক করতেছেন গেট মাই সার্চ, প্রথমত আপনি যদি 2019 এর এক্সাক্ট ইনফরমেশন আপনি যদি দেন, এটাতে আপনার ঢোকার কথা, বাট হয়তো আপনি লেটে ট্যাক্স ফাইল করছেন, আপনি 2018 এর ইনফরমেশনটা এক্স্যাক্টলি দিয়ে আপনি দেখেন ঢোকা সম্ভব হওয়ার কথা। আচ্ছা, তারপরে যদি আপনি মনে করেন আপনি অনলাইনে ঢুকতে পারেন নাই, আইআরএস কে কল দিয়ে আপনি ওদেরকে লাইন পান নাই, চিন্তার কোনো কারণ নেই। আপনার অ্যাড্রেসে ওরা অলরেডি এই সপ্তাহ থেকে চেক গুলো সেন্ড করা শুরু করে দিয়েছে। হাউএভার, তো মনে করেন যে প্রথমে ওরা দিবে 1 থেকে 10,000 যারা ইনকাম করছে, এরপরে এক সপ্তাহ দিবে, এরপরে 10,000, এরকম করে দিচ্ছে। তো আপনার একটু টাইম হয়তো বা লাগতে পারে, বাট আপনি টাকা কিন্তু আমরা লস হবে না এট দ্য এন্ড অফ দ্য ডে। সো জাস্ট বি পেশেন্ট। আরেকজন জানতে চাচ্ছেন, 2019 সালের নভেম্বর মাসে আমেরিকাতে এসেছি। আমি কাজ শুরু করেছি 20 সালে জানুয়ারি থেকে। এখন আনএমপ্লয়মেন্টের জন্য এপ্রিলের 7 তারিখ অ্যাপ্লাই করেছি, এখন পর্যন্ত কোনো উত্তর পাই নাই। আচ্ছা, এপ্রিল 7 তারিখে অ্যাপ্লাই করছেন, মানে ইন দিস সেন্স ইট ইজ নট এ লং টাইম আনফরচুনেটলি। ওরা তো অনেক টাইম লাগাইতেছে, কিছু ফাইলে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ লাগতেছে। সো জাস্ট বি পেশেন্ট, ইদার দে উইল গিভ ইউ আ কল অর ডেফিনেটলি দে উইল সেন্ড ইউ অ্যান ইমেল। আমার পরিচিত একজন করোনা ভাইরাসের জন্য 19 এপ্রিল থেকে কাজে না গিয়ে আনএমপ্লয়েড নিচ্ছেন। এখন কি তিনি জব হারাবেন? ওটা তো ডিপেন্ড করবে আপনার যে জবের আপনার মালিকের উপরে বা আপনার যে ইনস্টিটিউশন আপনি কাজ করতেছেন ওদের উপরে নির্ভর করবে। আচ্ছা, আর জামাইকার একটি সুপার মার্কেটের এমপ্লয়ি কোভিড-19 মারা গেছেন, কিন্তু মালিক এখন ওর ফ্যামিলির সম্পর্কে পাওনা বুঝিয়ে দেন না। এই ব্যাপারে মাহফুজ ভাই সহ অনেকেই ফেসবুকে লেখালেখি করলেও কোনো লাভ হয়নি। এটার সম্পর্কে আমরা পার্সোনাল কোনো প্রশ্নে আমরা যাচ্ছি না। আমার মেয়ে ভিসা ফি ফেব্রুয়ারিতে জমা দেওয়া হয়েছে। এখন আমার মেয়ে কি টাকা এমবাসিতে, এটা তো ইমিগ্রেশন প্রশ্ন। আচ্ছা, 13 এপ্রিল ডিওএল কল করে জানায় যে আমি লেটার পাবো, কিন্তু এখনো কোনো লেটার বা মেইল পাইনি। আদৌ পাবো কিনা? আপনি পাবেন, আপনি শুধু একটু ওয়েট করেন। এভরিথিং ইজ ভেরি স্লো রাইট নাও বিকজ অফ দ্য সিচুয়েশন। সো ওকে, আমার মনে হয় যে আই হ্যাভ মাই গুডনেস হান্ড্রেডস অফ কোয়েশ্চেন উই ক্যানট শেষ একটা প্রশ্ন করি, কেমন করে প্রতি সপ্তাহে আনএমপ্লয়মেন্ট আপডেট করব? আমি কেমন করে কি আই এম সরি আবার কথা বলবো। ওকে, সো কেমন করে প্রতি সপ্তাহে আনএমপ্লয়মেন্ট আপডেট করব? আমি 1 টাকা পেয়েছি, এর পরের সপ্তাহে টাকা পাইনি, তাহলে কেমন করা যায়? আচ্ছা, আপনি আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকবেন, আপনার ঢুকে তো ইউনো ফাইলে ক্লেম, ওইখানে আপনি ক্লিক করে আপনি তো কন্টিনিউ করতে হবে। যদি কোনো কারণে আপনি যাইতে না পারেন, ওদেরকে আপনি কল দেন, ওইখানে অটোমেটিক সিস্টেম দিয়ে আপনার আপডেট করার কথা এভরি উইক মানে সানডে ইউজুয়ালি। সো আমার মনে হয় যে কমন কথা যেটা হচ্ছে, যারা আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন এবং তারা উত্তর পাচ্ছেন না, তাদেরকে অপেক্ষা করতে হবে। বিকজ হয়তো আনএমপ্লয়মেন্ট অফিসে কাজ করে হয়তো 50 জন বা 100 জন লোক, কিন্তু আপনি যেটা বললেন একটু আগে, মিলিয়নস অফ পিপল দে অ্যাপ্লাই, তো এটা হ্যান্ডেল করতে তো সময়ের ব্যাপার লাগে। ঠিক এই বিষয়ে যদি আপনি জাস্ট 1 মিনিটে। আচ্ছা, এখন আমাদের ভাই বোনেরা সবাই কিন্তু খুবই ওয়ারিড অ্যাবাউট আনএমপ্লয়মেন্টের চেক নিয়ে। প্রথমত আপনি যদি আনএমপ্লয়মেন্ট করে থাকেন, ফাইল করে থাকেন, তাহলে আপনি কিন্তু আনএমপ্লয়মেন্ট চেক এবং প্যান্ডামিক দুইটাই আপনি পাবেন। ইউ হ্যাভ টু ওয়েট এ লিটল বিট। যদিও কিছু ক্ষেত্রে আপনার প্যান্ডামিক এর জন্য আলাদা একটা ইমেল দিয়ে বলতেছে তুমি আরেকটা এক্সট্রা পিওএ ফর্মটা ফিল আপ করো, ওইটা আপনি ফিল আপ করবেন। সো জাস্ট বি পেশেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের এই যে রেস্টুরেন্ট ভাইদের কথা বা আমাদেরও পোর্টফোলিওতে কয়েকটা রেস্টুরেন্ট এবং কয়েকটা ব্যবসাগুলো আছে, কাজে তো আলটিমেটলি আপনাদের যেতেই হবে। 39 উইকস পর্যন্ত এক্সটেন্ড করছে, ওকে। তারপরে আপনার যে $600 তো অনলি জুলাই পর্যন্ত, ঠিক আছে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ওয়ার্ক, ওকে। সো মানে আপনাদের একটু জাস্ট মানে চিন্তা করতে হবে, যারা ইয়াং আছেন তারা হয়তো বা কাজে ব্যাক করাটা মানে ভালো হবে, বিকজ আই এম শিওর দেয়ার ইজ গোইং টু বি সাম কাইন্ড অফ বেনিফিট এট দ্য এন্ড অফ দ্য ডে। And all these all this unemployment and so on and so forth, all these are taxable money anyway. So এমন না যে আপনি ট্যাক্স এগুলোতে দিতে হবে না। তো এগুলো সব কনসিডার করতে হবে। আমাদের ইকোনমি চিন্তা করতে হবে, নিজেদের ফ্যামিলি চিন্তা করতে হবে, মোর ইম্পর্টেন্টলি আপনাদের যাদের আন্ডারে কাজ করতেছেন তাদের কথাও আপনি চিন্তা করতে হবে। তো যারা আসতেছেন না বা অ্যাডভান্টেজ নিতেছেন, ঠিক আছে, আপনি এগুলো কনসিডার করাটা মনে হয় এই মুহূর্তের জন্য ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ জাকির, আপনাকে আপনার সুন্দর টিপসের জন্য। আমি যারা মহসিন আপনাকে জাস্ট আমাদের সময় শেষ হচ্ছে, 30 সেকেন্ডে বলবো যে আপনি যে এখন যে ক্রাইসিস, এই যে ডিমান্ড এন্ড সাপ্লাই, এই দুইটার সমন্বয়ে এই জিনিসের দাম বেড়েছে,
কবে নাগাদ এটা স্বাভাবিক হবে বলে মনে হয় আপনার? আর এই বছর যে এই যে রোজা মাস যাচ্ছে এখন, আমরা ঈদের সময় আপনি জানেন যে আজকে জ্যাকসন হাইটে আমরা টাইম টেলিভিশনে একটা লাইভ ফিড দিয়েছিলাম যে পুরা জ্যাকসন হাইট মনে হচ্ছে ডেড, কোনো সব দোকানপাট বন্ধ, 2-1টা গ্রোসারি ছাড়া। এইটাতে আপনাদের কেমন মনে হচ্ছে? জ্যাকসন হাইট জমে উঠতো আপনি জানেন এই সময়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আসলে জ্যাকসন হাইটের ব্যাপারটাতে মানুষের ভিতরে একটা মানে নিউ ইয়র্কের, আমাদের এই কুইন্সের বা নিউ ইয়র্ক সিটির মানুষের ভিতরে একটা মানে আতঙ্ক ঢুকে গেছে যে জ্যাকসন হাইটে গেলেই হয়তো বা করোনাতে ধরবে, এরকম একটা কথা আমি মানুষের কাছে শুনেছি। আমাকে বলছে ভাই আমি জ্যাকসন হাইটে আসতে পারবো না, মানে অনেকে গ্রোসারির জন্যই করে। তো আমি বলছি যে আমি রেডি করে রাখি, আপনি এসে নিয়ে যান। বলে কি যে না ভাই জ্যাকসন হাইটে যাবো না, জ্যাকসন হাইটে গেলেই করোনা ধরবে, বুঝছেন? এরকম একটা যে জ্যাকসন হাইটের এই একটা আতঙ্ক মানুষের ভিতরে আসছে, যে কারণে জ্যাকসন হাইটে কাস্টমাররা আসতে চায় না। আর সেকেন্ড থিং হচ্ছে কি, এটা নর্মাল হওয়ার এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার এই টোটাল সিচুয়েশনের উপরে। তবে আমার ধারণা যে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে হলে অন্তত আমাদের 6 মাস ওয়েট করতে হবে। আমি যদিও ডাক্তার বা কিছু না, কিন্তু যতটুকুই আমি আমার জ্ঞানে বুঝি, কারণ ব্যবসা স্বাভাবিক করতে আর 6 মাস আমি একটু ইন্টারাপ্ট করি এর মধ্যে। আমাদের এই ব্যবসাটা স্বাভাবিক হওয়ার হ্যাঁ, এই যে ব্যবসাটা স্বাভাবিক হওয়ার চেয়েও সবচেয়ে বড় অ্যালার্মিং হলো আগামী 3 মাস। 3 মাসের মধ্যে আপনি আরো অ্যালার্মিং হয়ে যাচ্ছে, আপনি কোনো প্রোডাক্ট পাচ্ছেন না, এবং আমি চাইলেও কোনো প্রোডাক্ট আপনাকে দিতে পারবো না, বিকজ বাংলাদেশ লকডাউন, ইন্ডিয়া লকডাউন। আমাদের মোস্ট বাঙালি গ্রোসারির প্রোডাক্ট গুলি ইন্ডিয়া থেকে, আপনার বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে আসে। এই জন্য আফটার 3 মান্থ এটার যে কি সিচুয়েশন হয় এটা বলা খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং প্রোডাক্টের দাম কোথায় যায় এটা বলা খুব কঠিন হচ্ছে। লাস্ট উইকে আমি একটা হোলসেল মার্কেট থেকে আমি অর্ডার করছি 60 প্যালেট, সে আমাকে অনলি 7 প্যালেট মাল দিতে পারছে। এটা খুব অ্যালার্মিং। রাইট, বুঝতে পেরেছি। দ্যাট মিন্স still we are in uncertain situation. যদিও এটা গ্রোসারি রিলেটেড কোশ্চেন না, বাট আমি একটু মেনশন করতে চাইতেছি যে নাজমুল ভাই বোধহয় লাইনে নাই, কিন্তু উনি বলেছে যে টেস্টিং কিট যেটা করা হচ্ছে সেটাতে আপনার ফ্রন্ট লাইনের যারা ওয়ার্কার তাদেরকে আগে টেস্ট করা হবে। আমরা কিন্তু গ্রোসারির ব্যবসায়ীরা কিন্তু ফ্রন্ট লাইন ওয়ার্কার, আমরা ফ্রন্ট লাইন ওয়ার্কার, আমাদেরকে কিন্তু সেই প্রায়োরিটিটা যাতে সিটি বা অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে সেই প্রায়োরিটিটা দেয়, তাইলে আমাদের জন্য খুব ভালো হবে। আমরা তুলে ধরবো সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, আমাদের সাথে যখন কথা হবে। হ্যাঁ, কারণ আমরা প্রতিদিন আপনার 400-500 লোকের জন্য সাথে ফেস করতেছি। আপনার ইওর পয়েন্ট ইজ 100% রাইট। থ্যাংক ইউ নরিবে, আপনি যে পয়েন্ট রেজ করেছেন। জনাব খলিল, আপনার কি কোনো কিছু বলার আছে? 30 সেকেন্ড। না, আমি একটা কথাই বলবো যে আমাদের এই সিচুয়েশন এইভাবে থাকবে না, তবে মানুষের ইনশাআল্লাহ রেস্টুরেন্ট মুখে হবে। আমাদের যারা এমপ্লয়ার আছে তাদের চিন্তা করা উচিত যে আমরা একটা স্থায়ী চাকরি আছে, এই চাকরিটাকে ধরে রাখার জন্য অন্তত আমাদের কাজ করা উচিত। বিশেষ করে আনএমপ্লয়মেন্ট এটা দীর্ঘস্থায়ী না। তো সবাই যাতে তাদের শুভবুদ্ধি হয় এবং প্রতিষ্ঠানের প্রতি খেয়াল করে, এই আশাবাদ আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমি প্রত্যেক এমপ্লয়ীদের দিতে চাই, যেন তারা যেন তাদের নিজেদের জব ধরে রাখে। থ্যাংক ইউ খলিল ভাই। আমি ডক্টর সারওয়ার হাসান এবং পরে যাব আমাদের আতিক ভাইয়ের কাছে। ডক্টর সারওয়ার, হোয়াট ইজ দ্য মেসেজ এই সময় শেষ মুহূর্তে, এই যে এখন যে ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিং এ ডক্টর, আপনার সাজেশন কি? আপনাদের একটা কথা, যে যিনি এটা করেছেন, এই মান্নান গ্রোসারির এবং আব্দুল্লাহ সত্তাধিকার এনেছেন, যে আমরা দেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা চায়না থেকে কোনো ইমিডিয়েটলি আমাদের যে গ্রোসারির মালপত্র আমরা সেটা পাবো না, এটা মাথার মধ্যে রাখতে হবে। সুতরাং আপনাদের আমি একটা জিনিস বলতে চাই, যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে, বাই এভরিথিং আমেরিকান। এটা হলো একটা জিনিস। আর সর্বশেষ আমি বলতে চাই যে আমি এত আশাবাদী নয়, আপনাদের স্বাভাবিক অবস্থায় আসতে অন্তত আমার হিসাবে হয়তো 18 মাস লাগতে পারে। সুতরাং যদি 18 মাসে মানসিক প্রস্তুতি থাকে, সেটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে। যদি আমরা 6 মাসে ভালো হয়ে যাই, অসুবিধা তো নাই। থ্যাংক ইউ জনাব সারওয়ার হাসান, সুন্দর টিপস দেওয়ার জন্য। ডক্টর আতিক, কিভাবে আমাদের আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না ডক্টর আতিক? শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি, আমি সামগ্রিকভাবে আশাবাদী। এই জন্য আশাবাদী যে আমরা ইতিমধ্যে একটা বিরাট ভালো দিক দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে নতুন রোগীর সংখ্যা কমছে।
হাসপাতালে অ্যাডমিশন কমছে, এবং এটা সম্ভব হচ্ছে আমাদের সবার সম্মিলিত প্রয়াসের জন্য। আমরা সবাই সাবধান হয়েছি, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি। আমরা এই জিনিসটা যদি কন্টিনিউ করতে পারি এবং আমাদের ভবিষ্যতে আমাদের জীবনযাত্রাকে যদি আমরা সংহত করতে পারি বিভিন্ন উপায়ে, আমরা যদি যে কাজগুলো করছি এগুলো যদি আমরা কন্টিনিউ করি, এটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে সবার একটাই আবেদন এবং একটাই নিবেদন, সেটা হলো যে আপনারা আইন মেনে চলুন। যতদিন পর্যন্ত না আমাদের লোকাল গভর্নমেন্ট আমাদেরকে বলে যে হ্যাঁ আপনারা ঘরের বাইরে যান বা স্বাভাবিক জীবনযাপন করেন, ততদিন পর্যন্ত নিয়ম মেনে চলুন। আপনারা সবাই যা মেনেছেন এতদিন সেটা মেনে চলুন, বাসায় থাকুন। এখনো আপনারা মাস্ক ব্যবহার করবেন, সবসময় হাত ধোবেন। যতদিন না পর্যন্ত আমাদের ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে ততদিন পর্যন্ত সাবধান থাকতে হবে। এবং যাদের অলরেডি ভাইরাস ইনফেকশন হয়ে গেছে, আপনারা জেনেছেন যে আপনাদের রিইনফেকশন হতে পারে, সো একইভাবে আপনারাও আপনাদেরকে প্রোটেক্ট করবেন। থ্যাংক ইউ ডক্টর আতিক। তবে আমি শুধু একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, যে আমি কোভিড টেস্ট নিছিলাম 9 তারিখ, ঠিক আছে? আমার পজিটিভ হয়েছিল। তারপর আমি আমার ফ্যামিলিদেরকে মানে আমার যারা ওয়ার্কার ছিল, মনে করেন স্টার্লিং ফার্মেসি, ডাইনামিক টেস্ট, প্রায় সবাই এখন পর্যন্ত মোটামুটি সবাই টেস্টটা নিয়ে নিছে অলরেডি। তো গত সপ্তাহ থেকে আমার ওয়াইফ নিছে, মনে করেন আমার ভাই নিছে, আমার বোন নিছে। আলহামদুলিল্লাহ সো ফার দে বিন নেগেটিভ। বাট এখন কিন্তু টেস্টিংটা খুবই ইজি কিন্তু হয়ে গেছে এখন। মনে করেন আমি নিউরেশালে, আমি থাকি ওয়েস্টচেস্টারে, নিউরেশালে আমি নিছি, যখন 9 তারিখ নিছি আমার প্রায় 1.5 ঘন্টা লাগছে। আমি গত পরশু 3-4 দিন আগে আমার ওয়াইফকে নিয়ে গেছি, ওইটা লাগছে মাত্র 15 মিনিটস। তো যারা মানে এই যে এসেনশিয়াল ওয়ার্কার আছেন, ফ্রন্টে আছেন, মানে আপনি কিছু বলা লাগবে না এখন, কিন্তু আগের মতো বলতে হয় না যে আমার রেসপিরেটরি ইস্যু বা সামথিং। ইউ জাস্ট হ্যাভ টু কল দেম এন্ড সে দ্যাট আই এম কনসার্নড বিকজ আই হ্যাভ বিন এক্সপোজড টু এ কোভিড পেশেন্ট, and obviously you guys definitely was exposed because you are in the front line. তো আপনারা কিন্তু যদি কেউ কাশিও দেয়, আপনি গিয়ে কল দিয়ে আপনি টেস্টিং করা কিন্তু খুবই ইজিলি। I would suggest that you should do that. থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জাকির, যদি কেউ কোনো এইসব বিষয়ে আপনার সাথে, আপনাদের ডাইনামিক ট্যাক্স অথবা আপনার স্টার্লিং গ্রুপের সাথে যোগাযোগ করতে, হোয়াট ইজ দ্য নাম্বার দেখেন? আচ্ছা আমি ডাইনামিকের নাম্বারটা দিই। আমাদের ওয়েবসাইট হলো dynamicsrv.com or starlingpharmacy.com, আর আমাদের ডাইনামিকের নাম্বার হলো 646-295-3811। এনিটাইম আপনারা কল দিবেন, আমাদের কেউ আপনাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ এই জিনিস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ জাকির আপনাকে। আমাদের প্যানেলে যারা আছেন অল আর গ্রেট, আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে পর্যন্তই আপনারা এতক্ষণ শুনলেন আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন তারা সবাই এক্সপার্ট তাদের সাবজেক্টের উপরে, এবং তারা আপনাদেরকে তাদের যে এক্সপেরিয়েন্স, তাদের যে অভিজ্ঞতা এবং তাদের যে অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন বিষয়টি শেয়ার করলেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সারওয়ার হাসান এবং ডক্টর আতিক আপনাদেরকে বললেন যে চিকিৎসা বিষয়ে তারা দুজন আমাদেরকে অত্যন্ত মূল্যবান সময় দিয়েছেন, কারণ আপনারা জানেন এই দেশের চিকিৎসক যারা, তাদের সময় অত্যন্ত ভ্যালুয়েবল, বাট তারা আমাদের কমিউনিটির জন্য যে স্যাক্রিফাইস করলেন, এই জন্য তাদের দুজনকে আমরা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের টেলিভিশন এবং কমিউনিটির পক্ষ থেকে। আজকে এ পর্যন্তই। আমি যে জিনিসটা আপনাদেরকে আবার বলবো যে এখন পর্যন্ত যে পরিস্থিতির একটি ইতিবাচক ধারা সূচিত হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স এবং গাইডলাইনকে মেনে চলার কারণে। আমরা আশা করি যে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত প্রত্যেকেই নিজের এবং অপরের স্বার্থে, আপনি এবং আপনার প্রতিবেশী, আপনার পরিবেশ, আপনার প্রতিবেশ, সবার স্বার্থে ডিস্টেন্স মেনটেন করে চলবেন এবং সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।